আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা। তো আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ওয়ার্কশপে। তো ধন্যবাদ। এটিতে আমরা অলরেডি কথা বলে ফেলেছি, আসলে এখানে ফর্মাল ইয়াটা মেনটেন করা হচ্ছে। আর এখানে আমি সাজানো হয়েছে আর কি স্ক্রিন। হ্যাঁ, আমি হচ্ছে আমার পরিচয়টা দেই। আমি হচ্ছে কাজী রাহাতুল ইসলাম তুষার। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। আমি মূলত আমার একটা এজেন্সি নিয়ে কাজ করছি এবং ট্রেইনার হিসেবে আছি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, গভর্নমেন্টের একটা প্রজেক্ট, আপনারা হয়তো বা জানেন, এলইডিপি। জি, জি, জি। আমি সেখানে ট্রেইনার হিসেবে বর্তমানে আছি। আহ, আর আমার এজেন্সি নিয়ে আসলে মূলত কাজ করা হচ্ছে আমার। আর আমার কন্ট্যাক্ট করার জন্য আমার ওয়েবসাইট অথবা আমার ফেসবুক পেজের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সো এরপরে আসলে আমি যে প্রশ্নগুলো এলোমেলোভাবে আমরা আসলে করতে যাচ্ছিলাম, তো সেটাই আসলে আমরা কন্টিনিউ করি। সেটা হচ্ছে আমাদের প্রথমেই মাথায় আসে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি। তো আমরা যদি একটু বর্তমানে যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি তার একটু আগে যদি যাই, বা বর্তমানে যেটা চলমান, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের যে মার্কেটিংটা হয়ে থাকে আপনার বিভিন্ন চ্যানেলে, টিভি যে বিজ্ঞাপনগুলো হয়ে থাকে, তারপরে হচ্ছে আপনার বিলবোর্ডের মাধ্যমে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে, তারপর হচ্ছে পত্রিকার মাধ্যমে হচ্ছে আপনার যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়ে থাকে, তাই না? এটা কিন্তু আমাদের গতানুগতিকভাবে জি। আমরা হচ্ছে, আচ্ছা আমি এখানে কারো মেবি নয়েজ আসতেছে, কাইন্ডলি যদি আহ, হ্যাঁ, আচ্ছা ওকে। আপনাদের কাইন্ডলি যখন ইয়া বলবেন তখন একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অন করে বলবেন, তাহলে আমাদের সবারই সুবিধা হবে, ঠিক আছে? কেউ মাইন্ড করবেন না অবশ্যই। আচ্ছা। সো আমরা কিন্তু যখন এই যে বিজ্ঞাপনগুলো দিচ্ছি, সাপোজ এই আমরা টিভি চ্যানেলে অথবা হচ্ছে যদি পত্রিকাতে ধরেন আপনি একটা টাইলসের বিজ্ঞাপন দিবেন, ঠিক আছে? তো আপনি যখন টিভিতে এটা বিজ্ঞাপন দিচ্ছেন টাইলসের, বা পত্রিকাতে বা বিলবোর্ডে, তখন সবাই কি আপনার টার্গেটেড কাস্টমার? মানে সবাই কি আপনার টাইলসটা কিনবে যারা দেখতেছে, বা হচ্ছে আপনার যারা এই পত্রিকায় দেখছে বা হচ্ছে বিলবোর্ডে যারা দেখতে পাচ্ছে, সবাই কি আপনার টাইলসটা কিনবে? জি না, সবাই কিনবে না। না ভাইয়া। সবাই কিন্তু আপনার টাইলসটা কিনবে না। কিন্তু আপনাকে কিন্তু কস্টিংটা কিন্তু সবার মাথার উপরে হিসেব করে কিন্তু আপনাকে চার্জটা করতে হচ্ছে ওই টিভি চ্যানেলকে বা ওই পত্রিকাকে। আপনি কিন্তু ডিরেক্টলি তাই কিন্তু আপনার ফুললি পেমেন্টটাই করতে হচ্ছে, কিন্তু আপনি জানেন না যে আসলে আপনার কাস্টমার কতজন। আপনি কিন্তু অল ওভার সবাইকে দেখাচ্ছেন। তো আমাদের এই ট্রেন্ডটা কিন্তু আমাদের এখন পর্যন্ত চলতেছে। বাট আমি যদি একবার একটু চিন্তা করি যে ডিজিটাল মার্কেটিংটা কি, সেটা যদি আমরা একটু দেখি, যে আমরা, আপনি যখন ইউটিউবে একটা জিনিস সার্চ করে দেখতেছেন, তখন কিন্তু আপনাকে ওই রিলেটেড অন্য ভিডিও কিন্তু আপনাকে সাজেস্ট করা হচ্ছে। আপনি যখন খেলা নিয়ে সার্চ করতেছেন বা খেলার বিভিন্ন ভিডিও দেখতেছেন, তখন কিন্তু আপনাকে মুভিতে নিবে না, তখন কিন্তু আপনাকে সাইড বারে আপনাকে খেলার অন্য অন্য ভিডিওগুলোই কিন্তু আপনাকে শো করবে, তাই না? তারপরে আপনি সাপোজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে আপনি গেলেন, কোনো একটা ওয়েবসাইটে গেলে হচ্ছে এরকম আপনার যে ব্যানার সাইজ, ব্যানার টাইপের কিছু বিজ্ঞাপন দেওয়া হয় ওয়েবসাইটের মধ্যে বা নিচে বা পাশে। সেইখানে দেখবেন আপনি যে রিলেটেড, একটু আগে যে ওয়েবসাইটগুলোতে আপনি যে রিলেটেড কন্টেন্ট আপনি পড়ে এসেছেন, বা হচ্ছে আপনি সাপোজ আপনি হচ্ছে টাইলসের বিভিন্ন কালার আপনি দেখে আসলেন, বা আপনি টাইলস রিলেটেড আপনি কোনো প্রোডাক্ট দেখে আসছেন। তো আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটে যদি বিজ্ঞাপন দেওয়া থাকে, সেখানে দেখবেন কি, যে আপনি টাইলস দেখে আসছেন, হয়তো বা আপনি ওইখানে টাইলসের বিজ্ঞাপনটাই দেওয়া হবে, না হলে টাইলসের জন্য সিমেন্ট লাগতে পারে, সিমেন্টের বিজ্ঞাপনটা দিতে হতে পারে, বা আপনাকে দেখানো হবে হচ্ছে স্যানিটারি টাইপের যে বিষয়গুলো, ওগুলো দেখানো হবে। কারণ আপনি যেহেতু টাইলস কিনতেছেন, তার মানে আপনি একটা বাড়ি বানাচ্ছেন বা আপনি একটা অফিস করতেছেন। তো নিশ্চয়ই আপনার টাইলসের সাথে কিন্তু সিমেন্টের সম্পর্ক আছে, আবার টাইলসের সাথে কিন্তু স্যানিটারিরও সম্পর্ক আছে, কারণ আপনি যখন একটা বাড়ি বা একটা অফিস করবেন, সেখানে কিন্তু অবশ্যই আপনি বাথরুম করবেন। তার জন্য কিন্তু আপনার স্যানিটারি যে বেসিন থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনাকে দেখাবে। তো এই জিনিসটা কিভাবে আসলে হয়? এই জিনিসটা তখনই আসলে সম্ভব যখন আমরা যে অ্যালগোরিদমগুলো, আর্টিফিশিয়াল অ্যালগোরিদমগুলো যখন কাজ করে, তখন আপনার মুভমেন্টগুলো কিন্তু সে ধরতে পারে। আপনার আপনি কোথায় যাচ্ছেন, কোন ওয়েবসাইটে যাচ্ছেন, আপনি হয়তো বা মনে করতে পারেন যে আমি কোথায় যাচ্ছি কেউ তো দেখতেছে না,
কিন্তু আপনি আসলে কোথায় যাচ্ছেন, এটি কিন্তু অ্যালগোরিদম ভাই এটা কিন্তু কি পিকজেল নাকি ভাইয়া? হ্যাঁ হ্যালো পিকজেলের, হ্যাঁ ভাইয়া, এটা কি পিকজেল নাকি? এটা হচ্ছে পিকজেল সাধারণত ফেসবুকের মাধ্যমে অ্যাড করা হয়, কিন্তু পিকজেল তো জাস্ট ফেসবুকের সে আপনাকে চুজ করে রাখতে পারতেছে, বাট গুগলের যে অ্যালগোরিদমটা আছে সে হচ্ছে সবারটাকে ট্র্যাক করতে পারে। ঠিক আছে, আমি সে পিকজেল সম্পর্কে আলোচনা করব। আপনার কথা আটকে আটকে আসতেছে, আর কেউ প্রবলেম হচ্ছে নাকি ভাইয়া? আমার কথা কি আপনার শোনা কথাটা যাচ্ছে হালকা স্পষ্ট? আটকে আটকে আসতেছে, আর কেউ প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমারও একটু হয়েছিল নেটওয়ার্কে, হয়তো আচ্ছা, নেটওয়ার্কের কারণে সম্ভবত এরকম হালকা হয়েছে। হালকা কেটে কেটে আসতেছে আপনার কথাটা। এখন কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, এখন আমি শুনতে জি, পাচ্ছি। এখন সমস্যা। আচ্ছা, ওকে। সো যেটি বলতেছিলাম যে আপনি কোথায় কোন ওয়েবসাইটে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে ট্র্যাক করে রাখা হচ্ছে। তো আপনি যদি স্বাভাবিক একটা ওয়েবসাইটে যান, যে আমি যে উদাহরণটা দিলাম টাইলসের ওয়েবসাইটে যখন যাবেন, তখন গুগলের অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারবে যে আপনি হচ্ছে টাইলসের একজন কাস্টমার। আপনার সামনে যে বিজ্ঞাপনগুলো আমাকে শো করতে হবে, মানে গুগলকে শো করতে হবে, সেটা সে টাইলস রিলেটেড বা টাইলস এই টাইপের বিজ্ঞাপনগুলোই কিন্তু আপনাকে শো করবে। অর্থাৎ আপনি কি কিন্তু গাড়ির বিজ্ঞাপন শো করবে না, কারণ আপনি একটু আগে টাইলসের বিজ্ঞাপনে টাইলস রিলেটেড আপনি সার্চ দিয়েছিলেন, আপনি কিওয়ার্ড দিয়েছিলেন আপনার টাইলস। সো এই কারণে হচ্ছে আপনার টাইলস রিলেটেড অন্য অন্য টপিকগুলোই আপনাকে আলোচনা করা হবে বা আপনার সামনে বিজ্ঞাপন শো করা হবে। তো এখানে কি হচ্ছে, আমরা ম্যানুয়ালি যে আগের যে ট্রেন্ডটা ছিল, যেখানে কিন্তু অল ওভার সবাইকে ওই বিজ্ঞাপনগুলো দেখানো হতো, বাট আপনি কি করতেছেন যে এখানে আপনাকে আপনি যে ধরনের কাস্টমার, আপনাকে সেই বিজ্ঞাপনগুলোই দেখানো হবে। সেক্ষেত্রে ওই কোম্পানির ওনারে কি লাভ হবে না লস হবে, যে সে আপনি কিন্তু 100 জন যদি কাস্টমার পেয়ে থাকে, সে 100 জনই হচ্ছে আপনার কাস্টমার, সে আপনার প্রোডাক্ট কিনুক বা নাই কিনুক, কিন্তু ওই প্রোডাক্ট তার প্রয়োজন। তার মানে কিন্তু আপনি আপনার একেবারে কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারতেছেন। বাট আপনি যখন ম্যানুয়ালি যে দেখতে পাবেন যে আমরা ফেসবুক, আমরা টিভি অ্যাড বা হচ্ছে আমরা যে পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে থাকি, এখানে কিন্তু আমি 1000 জন আমি কাস্টমার পাচ্ছি, কিন্তু হয়তো বা তাদের জন মধ্যে থেকে আমরা 100 বা 200 জন হচ্ছে কি আমার কাস্টমার, কিন্তু আমার পে করতে হচ্ছে সবাইকে, সবার জন্য। আর আমি যখন ডিজিটাল মার্কেটিং করতেছি একটা ওয়েবসাইটের মাধ্যমে, হতে পারে সেটি হচ্ছে ইউটিউবের মধ্যে হতে পারে আপনার বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, বা আপনার অ্যাপসের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো শো করা হয় সেগুলোর মধ্যে থেকে হতে পারে। তো এই জিনিসটা যখন করা হয় আলটিমেটলি কি হয়, আপনি দেখবেন বাংলাদেশে এই রিসেন্টলি 1-2 বছরে আপনার যে এই যে বিজ্ঞাপনগুলো অনলাইনে দেওয়া হচ্ছে, এটা কিন্তু প্রচুর পরিমাণে আসতেছে, প্রচুর পরিমাণে হচ্ছে, যেটা বাইরে কান্ট্রিতে অনেক আগে থেকেই শুরু হয়েছিল, বাট বাংলাদেশে 1-2 বছরে কিন্তু অনেক বড় একটা বিপ্লব ঘটছে এই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনারা যারা নাটক দেখে থাকেন, যে আগে কি হতো, কোনো নাটক যখন টিভি চ্যানেলে পাবলিশড হতো, তারপরে কিন্তু সেটা ইউটিউবে পাবলিশড হতো, তাই না? আপনি কি সেটা লক্ষ্য করছেন? জি জি ভাই। কিন্তু এখন অনেক নাটক হয় যেগুলো হচ্ছে আপনার কোনো টিভি চ্যানেলেই যায় না, তারা শুধুমাত্র ইউটিউব চ্যানেলের জন্যই কাজ করে, ইউটিউবের জন্যই তারা আপলোড করে থাকে। সো এইটা থেকে তাদের তো একটা আর্নিং, তো আপনারা সবাই জানেন যে ইউটিউবে যে মনিটাইজেশন থেকে যে আর্নটা হয়। এখন বাংলাদেশে জি ভাইয়া। বাংলাদেশে থেকে একটা বিজ্ঞাপনে যদি আপনি ক্লিক করলে আপনি হাইস্ট পেতে পারেন 4-5 সেন্ট বা 2 সেন্ট, বাট সেই একই ইয়াতে আপনি যদি আমেরিকা থেকে আপনি যে সেই বিজ্ঞাপনটা শো করেন, সেক্ষেত্রে অনেক সময় 1-2 ডলারও আপনি পেয়ে যেতে পারেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনি যখনই যে বিজ্ঞাপনটা আপনি দিচ্ছেন, আপনি মনে করতেছেন আমি ইউটিউবে কন্টেন্ট আপলোড করব, সেখান থেকে আমার একটা রেভিনিউ জেনারেট হবে, কিন্তু রেভিনিউ জেনারেটটা কি এমনিতে এমনিতে হবে? ওইখানে কিন্তু অন্য একটা সংস্থা বা অন্য একটা কোম্পানি তারা বিজ্ঞাপনটা দেয়, তারা গুগলের সাথে বিল্ড আপ থাকে যে আমি, তোমার তো অনেক রিসোর্স আছে গুগলের, যে অনেক রিসোর্স আছে, তোমার ইউটিউব আছে, তোমার অ্যাডমব আছে মোবাইলের অ্যাপসের জন্য, তোমাদের অ্যাডসেন্স আছে বিভিন্ন ওয়েবসাইটের জন্য, তাহলে তুমি সেইখানে আমার এই বিজ্ঞাপনগুলো শো করিয়ে দাও, তোমাকে আমি 10 টাকা দেবো প্রতিটা ক্লিকের জন্য। তো ইউটিউব, ওই গুগল আর ইউটিউব তো একই কোম্পানি। তো গুগল তখন বলে কি আচ্ছা ঠিক আছে, তো গুগলের আবার যে আমরা সার্ভিসগুলো ইউজ করে থাকি, যেমন হচ্ছে ইউটিউব আমরা ইউজ করে থাকি, বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যাদের অ্যাডসেন্সটা অ্যাড করা থাকে, তাদেরকে বলে কি তুমি এই বিজ্ঞাপনটা দেখাবা, বিনিময়ে তুমি পাবা 6 টাকা, আর আমি 4 টাকা আমি হচ্ছে একজন মধ্যস্থকারী হিসাবে আমি রেখে দিচ্ছি। তো এইটা যখন করে, তখন কিন্তু গুগল জাস্ট একটা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে, কিন্তু আলটিমেটলি কি, আমি যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর বা আমি হচ্ছে আমার ওয়েবসাইটের কন্টেন্ট ক্রিয়েটর, আমি কিন্তু আর্নটা হচ্ছে।
এখন এই যে বিজ্ঞাপনটাই যদি ওই কোম্পানি না দিত, তাহলে কি গুগল নিজে নিজে টাকা আমাকে দিত? হ্যালো, Hello, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ। ওকে। সো গুগল কিন্তু নিজে কিছুক্ষণ নিজে, ছিল। হ্যাঁ, গুগল কিন্তু নিজে নিজে আমাকে হচ্ছে পেমেন্ট করতো না। তো এইটা হচ্ছে একটা কান্ট্রিতে যখন ডিজিটাল মার্কেটিং বা মার্কেটার বা এই যে ডিজিটালি মার্কেটিং সিস্টেমটা যখন আস্তে আস্তে গ্রো আপ হয়, তখন কিন্তু ওই সমস্ত দেশের আর্নিং সোর্সটাও কিন্তু এই যে ইউটিউবের মাধ্যমে দেখেন সেটা কিন্তু বেড়ে যায়। কারণ আমেরিকাতে হচ্ছে কি অনেক প্রতিদ্বন্দ্বী, অনেক কোম্পানি হচ্ছে তারা বিজ্ঞাপন দিতে চায়, এজন্য বিজ্ঞাপন দিতে গেলে তাদের খরচটা বেড়ে যায়। আর যখনই খরচটা বেড়ে যায় তখন হচ্ছে কি ওই যে কন্টেন্ট ক্রিয়েটার থাকে তারও কিন্তু আর্নিংটা বেড়ে যায়। সো আমাদের দেশে আগে হচ্ছে অনেক কম রেভিনিউ পাওয়া যেত ইউটিউব থেকে, বাট আস্তে আস্তে যখন এই বিভিন্ন কোম্পানি তারা হচ্ছে গ্রো আপ করতেছে, তারা হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে, তারা আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি তাদের একটা আকৃষ্টতা কাজ করতেছে, তখন কিন্তু এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের কাছেও তাদের অনেকটা লাভবান হচ্ছে। সো এইখানে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করি না, আমরা করি এই যে মানুষ যে বিজ্ঞাপন দিবে বা মার্কেটিংটা করবে, সেটা যে হতে পারে যে আপনি শুধুমাত্র গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস তা না, এটার বাইরেও অনেক সেক্টর রয়েছে, সে সেক্টর সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই যখন একটা দেশের মানুষ বা বাইরের দেশের মানুষ যতটা বেশি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপরে তারা ঝুঁকতে থাকবে, তত কিন্তু ডিজিটাল মার্কেটারদের চাহিদা বাড়তে থাকবে। তো আস্তে আস্তে কি আগের থেকে এটাই কিন্তু স্বাভাবিক যে একটা ডিজিটালাইজেশন যখনই হচ্ছে তখন কিন্তু আমরা ডেভেলপটাও কিন্তু আস্তে আস্তে করতে থাকবো, এটা কিন্তু আসলে পিছনে ফিরে যাব না। আমরা আগে ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতাম না, বাট এখন যখন আমরা দেওয়া শুরু করলাম, এখন কিন্তু আমরা আস্তে আস্তে এই দিকেই কন্টিনিউ করব। আগে প্রত্যেকে বলতে গেলে আমরা কি পত্রিকা পড়তাম, তাই না, কাগজের যে পত্রিকাটা পড়তাম, কিন্তু আস্তে আস্তে সেটাও কি ডিজিটালাইজেশন হয়ে গেল, তাদের ওয়েব ভার্সন চলে আসলো, আমরা কিন্তু এখন মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কি সেই পত্রিকাটা আমরা পড়তেছি। তার মানে কি আগের থেকে কিন্তু ওই কাগজের যে পত্রিকা থেকে আমরা কিন্তু এখন অনলাইনের দিকে ঝুঁকে যাচ্ছি। তার জন্য এটাই আমরা বলতে পারি যে আস্তে আস্তে প্রতিটা মুহূর্তে কিন্তু মানুষ ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে, আর যতই ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাবে ততই ডিজিটাল মার্কেটারদের চাহিদা বাড়তে থাকবে। তারপরে যদি আমি একটা এই যে উদাহরণটা আপনাদের যেটা কেবল দিলাম, যে ট্রেডিশনাল যে কাজটি হয়ে থাকে, যে আপনি 2000 অডিয়েন্সকে যদি আপনি টার্গেট করতে যান, সেক্ষেত্রে আপনার ব্রডকাস্টের জন্য আপনার এখানে একটা জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য করা হয়েছে, যে এখানে আপনার ব্রডকাস্টের জন্য আমার $150 খরচ হচ্ছে, নিউজ পেপারের জন্য আমি $250 খরচ করতেছি, বিভিন্ন ম্যাগাজিনের জন্য আমি $500 খরচ করতেছি, হ্যাঁ, তারপরে আমার ডিরেক্ট মেইল করার জন্য খরচ করতেছি, এটা কিন্তু হিউজ একটা কয়েকটা ধাপে ধাপে আমাদের খরচ হচ্ছে, কিন্তু এখান থেকে আমরা আসল অডিয়েন্সটা আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমরা যখন ডিজিটালাইজেশনের মাধ্যমে কাজগুলো করব, তখন কিন্তু আমার যে পরিমাণে টার্গেটেড কাস্টমার থাকবে, আমি কম খরচে আমি সেই টার্গেটেড কাস্টমারের কাছে কিন্তু ইজিলি চলে যেতে পারতেছি, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম। তো এরপর যদি আমি যাই যে হাউ ক্যান আর্ন বাই ডিজিটাল মার্কেটিং, আমরা আসলে কিভাবে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারি, এখানে হচ্ছে আপনি দুইটা ভাবে কাজ করতে পারেন। আহ, যেমন আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, যে হচ্ছে আমি বিভিন্ন কোম্পানির কাছে তারা হচ্ছে মার্কেট প্লেসে দিবে, আমি সেখানে যেয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর জন্য, ডিজিটাল মার্কেটিং করার জন্য বা আপনি যে কাজই করেন না কেন, আপনাকে কিন্তু মার্কেট প্লেসে যেতে হচ্ছে, সেটা আপওয়ার্ক হতে পারে, ফাইবার হতে পারে, এসইও ক্লার্ক হতে পারে, হ্যাঁ, freelancer.com হতে পারে, এরকম বিভিন্ন সাইটের মাধ্যমে আপনি কাজ করতে যাচ্ছেন। তো যখন আপনি কাজ করতে যাবেন ফ্রিল্যান্সার হিসেবে, তখন আপনাকে কিন্তু প্রথম অবস্থায় আপনার প্রোফাইলটা কিন্তু জিরো থাকবে, তাই না? সো আপনাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে আপনার কিন্তু ওই প্রোফাইলটাকে দাঁড়া করাতে হবে। তো সেখানে হতে পারে আপনার কিন্তু কিছুটা সময় কিন্তু ব্যয় হবে, কিন্তু এখানে যদি আপনি লেগে থাকতে পারেন, আপনার প্রোফাইলটা যদি আপনি একবার ভারী করে নিতে পারেন, দেন কিন্তু আপনার কোনো আর চিন্তা থাকে না। কারণ মানুষ যখন কাজ দেয়
কোনো ফ্রিল্যান্সারকে কাজ দিক, বা আপনি যদি লোকালি আপনি চিন্তা করেন আপনি একটা বাড়ি বানাবেন, সেক্ষেত্রে যদি আপনি কোনো রাজমিস্ত্রিকে কন্ট্রাক্ট দেন, সেক্ষেত্রে আপনি দেখবেন সে আগে কোন কোন বাড়িগুলো করলো বা সেই বাড়িগুলো কোয়ালিটি কেমন, তাদের রিভিউ কেমন, সেইগুলো দেখে কিন্তু আপনি তাকেও বাড়িটা বানাতে দিবেন। বাট আপনি কিন্তু নতুন একজন যে কেবল রাজমিস্ত্রি শুরু করলো, তাকে কিন্তু আপনি অনেকটা বিবেচনা করে দেন আসলে বাড়ির কাজটা করতে দেবেন। তো এই জন্য আপনি যখনই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, আপনার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য নতুনদের প্রথম একটা যে ধাক্কা থাকে, সেটি হচ্ছে আমি কিভাবে আমার প্রোফাইলটাকে ভারী করব, কিভাবে আমি ডেভেলপ করব আমার প্রোফাইলটাকে। আপনার প্রোফাইলে যখন 8-10টা রিভিউ চলে আসবে, 8-10টা কাজ করার পরে, দেন আপনি আস্তে 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 গ্রো আপ করে যেতে পারেন। তো এই জন্যই অবশ্যই আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে, এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আপনি আস্তে আস্তে আপনার কাজের জন্য এগিয়ে যেতে পারেন। এটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হিসেবে কাজ করতে পারেন। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং কি কি কাজ আছে সেগুলো সামনে আলোচনা করব। তো এইখানে আপনি হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে আপনি বিভিন্ন পার্ট বাই পার্ট আপনার মার্কেট প্লেসের মাধ্যমে করা যায়। আর অপরদিকে আপনি যদি একজন এজেন্সি হিসেবে কাজ করতে চান, বা আপনি একটা কোম্পানির ওনার হিসেবে কাজ করতে চান, তখন একদিক থেকে আপনার বিষয়টা খুবই ইজি হয়ে যায় কাজটা করার জন্য, আবার একদিক থেকে অনেকটা কঠিন হয়ে যায়। ইজি হওয়ার কারণ হচ্ছে কি, তখন কিন্তু আপনি কোনো মার্কেট প্লেসের আন্ডারে থাকবেন না, তখন আপনি একটা কোম্পানির ওনার হিসেবে থাকবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা বুঝতে পারতেছেন ঠিক মতো? জি ভাই, শুনতেছি। মানে আমি কি স্পিডলি বলে যাচ্ছি? আপনাদের বুঝতে সমস্যা হলে কেন একটু বলবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই। তো আমরা যখন এজেন্সি হিসেবে কাজ করি, তখন অবশ্যই কিন্তু আপনার একটা এজেন্সি, আমরা যদি আমাদের লোকালি চিন্তা করি, আপনি একটা কোম্পানি যখন করবেন তখন কিন্তু আপনার একটা অফিসের প্রয়োজন হয়। কিন্তু আমরা যখন আসলে ডিজিটালি সব কিছু করতেছি, তখন তো আমার আসলে এই ফিজিক্যাল অফিসের প্রয়োজন হয় না। তখন কিন্তু আমার একটা ওয়েবসাইট মাস্ট বি লাগে, যেটা আমার কোম্পানিকে সে হচ্ছে প্রেজেন্ট করে। সো এই ওয়েবসাইটটাকে আমাকে অবশ্যই কিন্তু কোয়ালিটিফুলভাবে করতে হয়, যাতে করে একজন ক্লায়েন্ট যখন আসবে আমার ওয়েবসাইটে, তখন কিন্তু সে আসলে তাকে অ্যাট্রাকশন করতে হবে যে আসলে আমার এই কোম্পানি থেকে তুমি এই সার্ভিসগুলো পেতে পারো, এবং যখন তুমি এখান থেকে আমার সার্ভিসগুলো নিবে, আমরা হচ্ছে অল ওভার যে সাপোর্টগুলো আমরা দিতে পারি, বা আমাদের প্রিভিয়াস যে হচ্ছে ক্লায়েন্টগুলো থাকবে তাদের যে আমরা রিভিউগুলো আমরা তাকে শো করতে পারি। তো এইখানে যে বিষয়টা হয় যে আপনি যখন একটা এজেন্সি দাঁড় করাতে পারেন, তখন এটা কিন্তু আপনার একটা লাইফ টাইম সিকিউরড হিসাবে থাকে। কারণ আপনি ফ্রিল্যান্সার হয়ে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছেন, হয়তো বা এনি হাউ কোনো বাইরের কোনো মানুষ বা আপনাকে কোনোভাবে রিপোর্ট করে, বা আপনার বাই এনি চান্স কোনো প্রবলেমের কারণে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একজন ফ্রিল্যান্সারের সব থেকে বড় যে ইয়েটা থাকে, সব থেকে বড় যে আপনার পাওয়ারটা থাকে, সেটা হচ্ছে তার অ্যাকাউন্টটা। এখন তার অ্যাকাউন্ট জিরো মানে কি, তার কিন্তু সম্পূর্ণ একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়া। হ্যাঁ, এটা ঠিক যে হচ্ছে যে এক্সপার্ট থাকে তার জন্য পরবর্তীতে নতুন একটা অ্যাকাউন্ট করে আবার এগিয়ে যাওয়াটা অনেকটা ইজি, কিন্তু সেখানে কিন্তু একটা আপনার সময়ের প্রয়োজন হয়ে যায়। বাট আপনার এজেন্সি যখন আপনি রান করলেন, এখানে কিন্তু আপনিই ওনার, আপনিই সব কিছু, তখন কিন্তু আপনাকে ব্যান করে দেওয়ার আর কেউ থাকে না। আর আপনার যখন কোম্পানির একটা ব্র্যান্ডিং হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি মানুষ আপনার কাছে কিন্তু আসতে থাকবে। আপনার কাছে মানুষ তাদের সার্ভিসটা নেওয়ার জন্য, আপনার কাছ থেকে সার্ভিসটা নেওয়ার জন্য কিন্তু তারা অটোমেটিকলি কিন্তু চলে আসবে। তখন কিন্তু আপনার প্রথম অবস্থায় যেরকম সব ক্লায়েন্টদের দ্বারস্থ হতে হয়, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, কিন্তু যখন আস্তে আস্তে আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়তে থাকবে, আপনি কিন্তু তখন আপনার যে ইয়েটা থাকবে, আপনার অটোমেটিকলি কিন্তু আপনার ক্লায়েন্ট জেনারেট হতে থাকবে। সো এইটা হচ্ছে যারা হচ্ছে এটা করতে পারেন। অবশ্য এটা একটা কোম্পানি বা একটা এজেন্সি ক্রিয়েট করতে অনেকটা সময় ব্যয় করতে হয়। তবে কেউ যদি চায় না আমি আসলে অনেকটা টাইম স্পেন্ড করে এজেন্সি নিয়ে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে সে এই এজেন্সি নিয়েও কাজ করতে পারে। তবে সেক্ষেত্রে উচিত প্রথমে ফ্রিল্যান্সার হয়ে প্রথমে কাজ করা, কিছু সেখান থেকে কিছু আইডিয়া জেনারেট করা, দেন হচ্ছে আপনি এজেন্সি নিয়ে কাজ করতে পারেন। এবং এটা নিয়ে যারা আসলে কাজ করছে, রাইট নাও কাজ করছে যারা, তারা ভালো একটা পজিশনে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। সো এরপরে যদি আমি যে ডিজিটাল মার্কেটিং এর ফিউচার নিয়ে তো আমি আলোচনা করলাম অলরেডি।
যে আসলে বর্তমানে যে হারে আমরা ডিজিটালাইজেশন হচ্ছে, পৃথিবীর যে হারে ডিজিটালাইজেশন হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে চলে যাচ্ছি। যেমন আমি যদি সাপোজ আপনাদের একটা উদাহরণ দিই, 2008-9 সালের দিকে কিন্তু আমাদের 2G ছিল, তাই না? সো 2Gতে কিন্তু আমাদের আসলে নেটওয়ার্ক ওইরকম ডেভেলপড ছিল না, আমরা চাইলেই ইউটিউবে কিছু দেখতে পারতাম না, অনেক বাফারিং করতো। আমরা কিন্তু আসলে স্মার্টফোনের সাথেও অতটা কিন্তু আমরা হ্যালো আমরা স্মার্টফোনের সাথে কিন্তু অতটা আসলে ওই সময়টাতে যাইনি, কারণ আমাদের নেটওয়ার্ক বিল্ড আপ হওয়ার সাথে সাথে আমাদের স্মার্টফোন হতে লাগলো, সেই স্মার্টফোনের সাথে বিভিন্ন ধরনের অ্যাপ হতে লাগলো, বিভিন্ন ধরনের সার্ভিস হতে লাগলো, সাথে সাথে কিন্তু আমাদের পুরো ইয়াটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের পুরো সিস্টেমটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম আস্তে আস্তে আমরা যখন 4Gতে আসলাম, 4Gতে আসার পরে আমরা হয়তো বা চিন্তা করি যে 4Gতে আসার পরে আমাদের কতটুকুই বা ডেভেলপ হলো, কিন্তু আলটিমেটলি আমরা চিন্তা করতেছি যে হয়তো বা একটু স্পিড বেশি পাচ্ছি, আমরা নেটওয়ার্কিং স্পিড বেশি পাচ্ছি। তো যখন আমাদের 5G আসবে তখন হয়তো বা আরেকটু স্পিড বেশি পাবো। ভাইয়া মাইক্রোফোনটা অফ করে দিতে বলুন তো ভাইয়া, নয়েজ আসতেছে। আচ্ছা, আমি হচ্ছে ওকে ওকে আচ্ছা, কেউ মাইন্ড করবে না কাইন্ডলি, কারণ আসলে আমি বাধ্য হলাম, কারণ হয়তো অনেকে শুনতে সমস্যা হচ্ছে তাই। ওকে, সো যখন আমাদের 4G আসলো, তখন আমরা কিন্তু ওইটাই জাস্ট মিন করলাম যে আমাদের স্পিডে জাস্ট একটু চেঞ্জ হলো, আমরা একটা মুভি ডাউনলোড করতে 1 ঘন্টা লাগতো, এখন আধা ঘন্টা লাগতেছে। সো আমরা চিন্তা করতে পারি যখন 5G আসবে তখন হয়তো আধা ঘন্টার জায়গায় আমাদের 10 মিনিট আমরা ডাউনলোড করতে পারবো। আমাদের কিন্তু এতটুকুই আমরা চিন্তা করি, কিন্তু আমরা এইটা কিন্তু চিন্তা করি 5G যখন আসবে তখন কিন্তু এই অনলাইন সেক্টরটা আরও বেশি করে কিন্তু আপনার গ্রো আপ করবে, আরও এদের বিস্তারটা বেশি ঘটবে। কারণ দেখেন, যেমন হচ্ছে অলরেডি হচ্ছে আপনার যে আমরা দেখতে পাই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা অনেকে দূরে থেকেও কিন্তু আমাদের নিজেদেরকে একেবারে মনে হয় যে আমরা একসাথে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি বা আমরা গল্প করতেছি। তো এই যে সিস্টেমটা যখন আসতেছে এর সাথে কিন্তু অনেক কিছু জড়িত থাকে। এই ডিভাইসের জন্য অনেকগুলো কোম্পানি হবে, তারপরে হচ্ছে এই নেটওয়ার্কিংয়ের জন্য অনেকগুলো কোম্পানি হবে, তারপরে এই সিমুলেটরের জন্য অনেকগুলো কোম্পানি হবে, তারপরে এই 5Gকে বেস করে আমাদের কোম্পানিগুলো আরও গ্রো আপ করবে, তাদের সার্ভিসগুলো আরও দিবে, তখন কিন্তু এই ডিজিটাল মার্কেটারদেরই কিন্তু চাহিদা বাড়তে থাকবে। সো এটা আমরা কিন্তু আসলে চোখ বুঝেই বলতে পারি যে ডিজিটাল মার্কেটারদের আসলে চাহিদা কিন্তু আগের থেকে অনেক 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 বহু অংশে এখন বেড়ে যাচ্ছে। কারণ আগে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটারদের সংখ্যা খুবই কম ছিল, আস্তে আস্তে কিন্তু তারা বাড়তেছে, কিন্তু সেই সাথে কিন্তু কাজের পরিমাণও কিন্তু তারা বাড়তেছে। সো এটা আসলে এভাবেই ক্রমান্বয়ে বাড়তে থাকবে, চাহিদা বাড়তে থাকবে। একটা টাইমে আসলে এটা কোথায় যায় লাস্ট পর্যন্ত সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না, যে ডিজিটাল হতে 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 আসলে কোথায় চলে যাচ্ছে মানুষ, তাই না? সো এটা আসলে আমরা অল ওভার নিজেদেরকে আসলে আমি যখন আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাব তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ চাহিদা। সো আমি এখানে আসলে কথা বলে আর টাইম নষ্ট করব না। সো আমরা নেক্সটে চলে যাই, যে আপনার রিকোয়ার্স থাকবে যে একটা কী কী কোয়ালিফিকেশান আপনার প্রয়োজন। হ্যাঁ, যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, ফুললি একজন ডিজিটাল মার্কেটার যখন হতে যাবেন তখন আপনার কি কি প্রয়োজন হয়। সো আমরা আসলে প্রথম দিকে বিষয়গুলো আমরা খুবই সবাই পরিচিত যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কী আসলে। যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে তো আমরা ভালো করেই জানি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত মার্কেটিং করা হয়। যেমন সাপোজ আমরা যদি দেখি যে ফেসবুক তো আমরা সবাই ইউজ করি, তাই না? তো ফেসবুকটা ইউজ করে আসলে ফেসবুকের আর্নিংটা কোথায়? তার যে এত বড় অফিস, এত এমপ্লয়ি, তো তারা আসলে কিভাবে তাদের যে স্যালারিটা পে করতেছে বা এই কোম্পানিটা চালাচ্ছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা বুস্ট করে থাকি, বিভিন্ন পোস্টকে বুস্ট করে থাকি, স্পন্সর করে থাকি, সেখান থেকে কিন্তু তাদের মেইন যে আর্নিংটা হয়ে থাকে সেইখান থেকে কিন্তু তাদের মেইন আর্নিং হয়ে থাকে। এখন আমরা আসলে কী করি, একটা জিনিস দেখেনি যে বর্তমানে ইউটিউব বা বলেন বা ফেসবুকে বলেন, কোনো কিছু একটা টপিক আমাদের দেশে যখন হয় সাথে সাথে কিন্তু সেই জিনিসটা কি ভাইরাল হয়ে যায়। এটা আসলে কিন্তু এই ফেসবুক বা ইউটিউব বা এই যে সোশ্যাল মিডিয়া যে সমস্ত রয়েছে, টুইটার, লিঙ্কডইন, এই টাইপের সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, তাই না?
সো এই সেম উপায়ে আমরা মার্কেটিংটা করি, যে আমরা একটা প্রোডাক্ট বা আপনার একটা সার্ভিস যখন আমরা করব, লঞ্চ করি বা সেটার মার্কেটিং করতে যাই, তখন কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন হয় কিন্তু আপনার ডিজিটাল যে পেজগুলোর মাধ্যমে আমরা বুস্ট করে থাকি বা বিভিন্ন ওয়েতে আমরা সেটাকে হচ্ছে মার্কেটিং করে থাকি। সো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এর মধ্যে অনেক পার্ট রয়েছে। তো এটা হচ্ছে আপনার বলতে গেলে ডিজিটাল মার্কেটিং একেবারে বেসিক একটা পার্ট। এটাকে আমরা বলতে পারি হ্যাঁ 100%-এর মধ্যে হয়তো বা 3-4% এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজটা রয়েছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে আমরা যদি বিজনেস ব্র্যান্ডিং পেজের ক্ষেত্রে যাই, সেটা আসলে ওইটার সাথেই একত্রে আমরা বলতে পারি যে আপনি যখন ফেসবুকে একটা পেজ আপনি যদি গ্রো আপ করতে পারেন, সাপোজ হচ্ছে আপনার একটা টি শার্ট বা হচ্ছে ড্রেস নিয়ে আপনার একটা কমার্স সাইট বা আপনার হচ্ছে ফেসবুকে পেজ রয়েছে, তো সেক্ষেত্রে যখন ওইটা আস্তে 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 আপনার ব্র্যান্ডিং হবে, আপনার সবার কাছে পরিচিত হবে শুধুমাত্র ওই একটা ফেসবুক পেজ থেকে, উইদাউট ইউর শপ, আপনার কোনো দোকান নেই, কিন্তু আপনি মাত্র একটা ফেসবুক পেজ থেকেই কিন্তু আপনি অনেক সেল করতে পারতেছেন। আলটিমেটলি আমরা যদি দেখি আমাদের বর্তমান সময় কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু এই যে মেয়েদের কসমেটিক্স বা হচ্ছে আপনার ছেলেদের টি শার্ট বা মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু হিউজ পরিমাণে সেল হচ্ছে, সেটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। তো এটা কিন্তু জাস্ট মাত্র একটা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু হচ্ছে। সো এই ফেসবুক পেজটা আমরা অনেকেই জাস্ট ক্রিয়েট করে ওপেন করে জাস্ট পোস্ট করতে থাকি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আমরা আসলে সচরাচর করি না। তারপর যদি আমরা যাই যে মেসেঞ্জার বট, আপনারা নিশ্চয়ই বট সম্পর্কে জানেন নাকি? হ্যালো, জি ভাই, হ্যাঁ জি ভাই। তো মেসেঞ্জার বটের যে সুবিধা হয়, সাপোজ আমি আমার একটা ওয়েবসাইট রয়েছে বা আমার একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে হচ্ছে আমার অডিয়েন্সগুলো আসে, তারপর হচ্ছে আমার কোম্পানি সম্পর্কে বা আমার বিভিন্ন ড্রেস সম্পর্কে বা আমার যে প্রোডাক্ট রয়েছে এই সম্পর্কে নিয়ে আলোচনা করে বা জিজ্ঞাসা করে প্রাইস কত, এটা কেমন হবে। এখন আমি ধরেন ওনার, আমি একা, আমি নিজেই হচ্ছে কাজ করি, এখন আমি তো সবসময় ওখানে টাইম দিতে পারি না, তাই না? সো তখন আমি যদি একটা মেসেঞ্জার বট ক্রিয়েট করে রাখতে পারি, যে সে যে ধরনের যেভাবেই যে প্রশ্ন করুক না কেন, আমার মেসেঞ্জার বটটা সেই প্রশ্নকে সে বুঝে তার মতো করে সে অ্যান্সার দিতে পারবে। যেমন সে হয়তো বা জিজ্ঞেস করতে পারে এই প্রোডাক্টের প্রাইস কত, এই প্রোডাক্টে কোন কোন কালারের আছে, এই প্রোডাক্টটা ডেলিভারি দিতে কত সময় লাগবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে কি আমার মেসেঞ্জার বটটা অটোমেটিকলি হচ্ছে তাকে রিপ্লাই করতে পারতেছে। সো এই মেসেঞ্জার বটটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং পেজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এই তিনটা বিষয় হচ্ছে আমরা খুবই পরিচিত একটা টপিকের মধ্য দিয়ে গেলাম। এরপরে যদি আমি যাই যে লিড জেনারেশন বা হচ্ছে ওয়েব রিসার্চ বা হচ্ছে ডেটা মাইনিং। সো আমি যদি হচ্ছে আমি এখন একটু স্ক্রিনে আমি লগ ইন আমি ফাইবারে যাব জাস্ট আপনাদের কিছু দেখানোর জন্য। আচ্ছা, আমি ফাইবারে আসার পরে আমি যদি লিড জেনারেশন দিয়ে যদি আমি সার্চ দিই, এখানে দেখেন এখানে হিউজ পরিমাণে, এখানে জাস্ট এখানে কোনো বেস্ট সেলিং আমি সেভ করিনি, আমি জাস্ট রিলেভেন্ট দিলাম। তো তারপরেও দেখেন যে এক একজন মানুষ এক একটা গিগ দিয়ে কী পরিমাণ আর্ন করতেছে। এখানে দেখেন এই যে আইডি বা এই যে আমরা গিগটা দেখতে পাচ্ছি, সে অলমোস্ট হয়তো বা খুবই নিউ, সে হচ্ছে 26টা কাজ কমপ্লিট করেছে। এবং এখানে যে রিভিউগুলো দেখতে পাচ্ছেন, এই রিভিউগুলো কিন্তু সবসময় যে রিভিউ পরিমাণই কাজ করে তা না, তার থেকে বেশি করে। কারণ হচ্ছে অল ওভার সবাই হচ্ছে আসলে রিভিউ দেয় না, সবাই কাজ করিয়ে নিল, রিভিউ দেয় না, যার কারণে হচ্ছে কি ওইটা আমরা আসলে কাউন্ট করতে পারি না। তারপরে দেখেন এখানে সে কিন্তু $26 একটা কাজ করেছে, $40 একটা কাজ করেছে। সো সে কিন্তু মাত্র হচ্ছে 3টা এখানে থাকে, অপশন থাকে। তো এখানে আপনি চিন্তা করেন $40 26টা অলরেডি সে কাজ করে ফেলছে। তো এখানে শুধুমাত্র যে $40 কাজ করেছে তা না, সে কিন্তু স্ট্যান্ডার্ডে হচ্ছে কি এখানে $135 রয়েছে এবং প্রিমিয়ামে কি $245 কাজ রয়েছে। এখানে সে হয়তো ভাই সব মিলিয়ে কিন্তু সে 26টা কাজ করেছে। এখন এই $245 আসলে সে কিভাবে আসলে কাউন্ট করলো,
এখানে কিন্তু সে জাস্ট কোল্ড কলিং এর জন্য বা ভয়েস মেসেজের জন্য সে কিন্তু এই তার যে গিগটা ছিল সেটা সেল করেছে। আমি যদি আরেকটু দেখি এখানে যে হচ্ছে দেখেন এখানে $50 একটা কাজ, সে হচ্ছে কি বললো যে আই উইল ক্রিয়েট ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ফর ইয়োর বিজনেস। সো সে হচ্ছে আপনার লিড জেনারেশন করবে ফেসবুক থেকে। তো সেখানে দেখেন সে $50 যে কাজটা সে অলরেডি 208টা সেল করে ফেলছে এবং বর্তমানে 8টা অর্ডার তার কিউতে আছে। তার মানে কি আপনি বুঝতে পারতেছেন যে আপনি $50 208টা কাজ করলে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং কিন্তু সে করলো। এবং আমরা যদি দেখি আরও কিছু যদি সাইট দেখি যে এখানে দেখেন $40, এখানে সে জাস্ট লিড কালেক্ট করছে যে বিভিন্ন কোম্পানির মেইল অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো খুবই আহামরি যে কঠিন কাজ তা না, এগুলো হচ্ছে মোটামুটি ভালোভাবেই করা যায়। সো এইখানে সে মাত্র 100টা লিড কালেক্ট করে দিবে, তার জন্য হচ্ছে আপনাকে সে হচ্ছে সার্ভিসটা নিতে হচ্ছে আপনার $40। সো আমি এখানে কিন্তু $40 কাজ আছে, $185 কাজ আছে, তারপর হচ্ছে কি আপনার $380 কাজ আছে। তো এরকম কিন্তু সে 703টা কাজ মানে তার জাস্ট রিভিউতেই আছে, ঠিক আছে, তার জাস্ট রিভিউতে আছে। এখন আপনি যদি একটু চিন্তা করেন যে এখানে তো $380 কাজও আছে, তাহলে আমি যদি সেটা দিয়ে এটাকে গুণ দিই বা এখানে কিন্তু $185 বা আমি একেবারে সর্বনিম্ন $40টাই আমি জাস্ট মানে আপনাকে দেখাই, $40 যদি কাজ হয় তাহলে এখানে সে কি পরিমাণে আর্ন করলো। এবং আমরা যদি দেখি যে হচ্ছে আপনার সে কিন্তু হয়তো বা তার আইডিতে যদি আমরা যাই, সে কিন্তু এই শুধুমাত্র লিড জেনারেশন নিয়েই কাজ করতেছে। এখানে লিড, এখানে ডাটা এন্ট্রি লিড ওই একই জিনিস, আর জাস্ট পিডিএফ টু এক্সেল করতেছে। তো সে কিন্তু অল ওভার এই লিড জেনারেশন নিয়েই কাজ করতেছে এবং কিন্তু এই রেটেড একটা হাইলি একটা কিন্তু তার প্রোফাইল গ্রো আপ করে ফেলছে, টপ রেটেড হয়ে গেছে শুধুমাত্র এই লিড জেনারেশন দিয়ে, ঠিক আছে। তারপরে আমি যদি দেখি যে এখানে আরও যদি দেখেন এই যে $15 এখানে 414টা কাজ সে অলরেডি করে ফেলছে। শুধু কিন্তু $15 না, এখানে কিন্তু সে $55 রয়েছে 200 লিডের জন্য। তারপরে তার প্রিমিয়াম একটা ভার্সন রয়েছে যেটি হচ্ছে 500 লিডের জন্য সে $125 চার্জ করতেছে। দেখেন এখানে অলরেডি সে 414টা কাজে তার রিভিউ আছে, কিন্তু এখানে কিন্তু তার কি বলবো যে আরও কিন্তু সে কাজ করেছে। সো আমি 125 বাদ দিলাম, এই 55 বাদ দিলাম, আমি যদি জাস্ট $15 সাপোজ আমি নেই, এখানে 414 দিয়ে যদি $15 আমরা গুণ দিই, সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা আর্ন হচ্ছে। এবং তার দেখেন সে জয়েন করেছে মাত্র নভেম্বরের 19 তারিখ, তার মানে এখন পর্যন্ত 1 বছর কিন্তু হয়নি, ঠিক আছে। তো এরকম লিডের অসংখ্য কাজ রয়েছে। আসলে এটা শুধু লিড, আমরা আরও বিষয়গুলো দেখব যে আসলে এর চাহিদাগুলো কেমন, ঠিক আছে। সো এরপর আমি আমার প্রেজেন্টেশনে চলে আসি। দেখেন ইউটিউব মার্কেটিং, এটা আসলে আমরা ইউটিউব মার্কেটিং বিভিন্ন ওয়েতে করতে পারি। তার মধ্যে একটা হতে পারে যে আপনি কোনো একটা, আপনার অনেক বড় একটা চ্যানেল রয়েছে, সেখানে আপনি কোনো একটা প্রোডাক্টকে অ্যাফিলিয়েট করতে পারেন, প্রমোট করতে পারেন এবং সেই প্রমোটের মাধ্যমে সেখান থেকে একটা আর্নিং আপনি একটা খুবই হ্যান্ডসাম একটা আর্নিং নিয়ে আসতে পারেন। তারপরে যদি আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা খুবই পপুলার একটা জিনিস, সেটাকে বলা হয় আপনার এসইএম। সেটা হচ্ছে কি আপনার গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে বা বিং অ্যাডসের মাধ্যমে আসলে এটি করা হয়, যেটা ফেসবুক অ্যাডসের মাধ্যমেও করা হয়। সো এইটা জিনিসটা কি, আমি যখন ফেসবুকে সার্চ দেই যে হচ্ছে আপনার হোস্টিং, সাপোজ আমি গুগলে সার্চ দিলাম হোস্টিং, তো দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? আমার এখানে তো আপনি কোথাও এক জায়গায় দাঁড়ানো আছে না, এখন আমি প্রবলেম হচ্ছে কেন বলতে পারছি না। আমার এখানে কি দেখতে পাচ্ছেন আপনি? এখানে তো আমার এখানে শুধু দেখা যাচ্ছে লিড জেনারেশন, ওখানে ফাইবারও ঢুকছেন, ওটাই, আর কিছু দেখাচ্ছে না। ও আচ্ছা, তো সেটা কাইন্ডলি একটু বলবেন, আমি জাস্ট স্টপ করে আবার একটু অন করে নেই। এটা অনেক আগের থেকে মানে এরকম ছিল, আমি ভাবছি আমার এখানে প্রবলেম এর জন্য। আচ্ছা আচ্ছা, ওকে দেন এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, তো দেখেন আমরা যখন হোস্টিং লিখে বা আমরা কোনো কিছু লিখে যখন আসলে সার্চ দিই গুগলে, তো আমরা তো সার্চ রেজাল্টটা দেখতে পাই, তাই না? এখানে দেখেন মোটামুটি অনেকগুলো রেজাল্ট রয়েছে।
তো এইটা হচ্ছে গুগলে আপনার সার্চ দেওয়ার পরে এখানে আমাকে অলমোস্ট 0.55 সেকেন্ডের মধ্যে আমাকে প্রায় 9 কোটির উপরে রেজাল্ট দিল। কিন্তু এই 9 কোটির রেজাল্ট কি আপনি এক এক খুঁজতে খুঁজতে প্রত্যেকটা সাইটে কি আপনি যাবেন কখনো? আপনি কিন্তু সেটা কখনোই যাবেন না। না ভাইয়া। আপনি যেটা করবেন হয়তো বা ফার্স্ট পেজটা দেখলেন বা হচ্ছে আপনি পরের পেজে চলে গেলেন। এটার বাইরে যদি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা না পান, তখন আপনি অন্য একটা কিওয়ার্ড মানে অন্য একটা কিছু লিখে এখানে নতুন কিছুভাবে সার্চ করবেন। কিন্তু একটা নতুন একটা কোম্পানি যখন আসে, সে তো আসলেই তো এই ফার্স্ট পেজে চলে আসতে পারবে না, তাই না? তাকে তো অবশ্যই হচ্ছে আপনার অনেকটা টাইম স্পেন্ড করতে হবে, এসইও করতে হবে। এসইওর বিষয়ে আমরা যাব। তো এই কাজটা করার জন্য তাকে কি করতে হয়? সে কিন্তু এই অ্যাড দিয়ে থাকে। এখানে যে কেউ চাইলেই অ্যাড দিতে পারে, যে কেউ চাইলেই অ্যাড দিতে পারে। সে অ্যাডের বিনিময়ে এখন আমি দেখেন, আমি যখন সার্চ করলাম, এরা কিন্তু আসলে হয়তো বা অনেক পিছনে থাকতো, যদি নতুন কোম্পানি হতো। তো এখানে পিছনে যদি থাকতো তাহলে কিন্তু আপনার আমি দেখতে পেতাম না। বাট এরা যখন গুগলকে একটা পে করলো, যে গুগলকে বললো আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমার ওয়েবসাইটটাকে সবার সামনে নিয়ে আসবে। তো এটা যখন করে তখন কিন্তু আপনার এই যে ওয়েবসাইটগুলো আমার সবার প্রথমে নিয়ে আসতেছে। বাট তার পাশে এখানে কিন্তু ছোট করে অ্যাড লেখা, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, সো জি, জি, দেখতে এই যে অ্যাড লেখা, এই যে অ্যাড রান করা, এইটা বা আপনার হচ্ছে ফেসবুকে যে অ্যাড রান করা, বা বিং এর নাম তো আপনারা মেবি সবাই শুনেছেন। বিং কি আপনারা চেনেন সবাই? এর নাম শুনছি। বুঝতে পারিনি ভাইয়া, বুঝতে পারিনি, আহ, আবার বলেন। বিং এর নাম শুনছেন আপনারা কখনো? বিং হ্যাঁ, শুনছি বিং। বিং বিং জিনিসটা কি বলতে পারবেন? ওটাও মনে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মতো আর কি, না, লিঙ্ক আর কি, বিং স্মার্ট লিঙ্ক অথবা এরকম কোনো না, কাজের। ইং বিং হচ্ছে একটা অ্যাপ সম্ভবত। বিং হচ্ছে আপনার, আমরা যেমন গুগলে সবকিছু সার্চ করতে পারি, এটা সার্চ ইঞ্জিন। বিং হচ্ছে ওরকম একটা সার্চ ইঞ্জিন। বিং এ হচ্ছে আমাদের দেশে বিংটা অত প্রচলিত না। বাট হচ্ছে আপনার ওয়েস্টার্ন কান্ট্রি ওই সাইডটাতে হচ্ছে বিং বলতে গেলে অনেকটাই 50-50 ভাবে থাকে গুগলের সাথে রান করে। আমরা যখন কোনো কিছু সার্চ করতে হলেই আমরা গুগলে চলে আসি। বাট ওই কান্ট্রিগুলোতে হচ্ছে আপনার তারা বিং এও সার্চ করে থাকে। বিং যেরকম সার্চ ইঞ্জিন, আপনার গুগল যেরকম সার্চ ইঞ্জিন, বিং হচ্ছে সেম সার্চ ইঞ্জিন। গুগলে যেরকম এখানে এরকম যে আমরা অ্যাড দিতে পারি, বিং এর ক্ষেত্রে আমরা অ্যাড দিতে পারি। তবে আমরা বেশিরভাগ যেটা কাজ করে থাকি, আমরা হচ্ছে গুগলের অ্যাডটাই আসলে বেশি প্রিফার করে থাকি। সো এই যে গুগলের অ্যাডটা কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা যে ইয়াটা যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে আসে, গুগল অ্যাডওয়ার্ডস বা হচ্ছে বিং এর অ্যাডসটা। তো এই বিষয়ে হচ্ছে আপনার একটা ফুললি ধারণা থাকা উচিত অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। এরপরে আসি হচ্ছে আমরা ইমেল মার্কেটিং। এখন ইমেল মার্কেটিংটা হচ্ছে আপনি সাপোজ কোনো একটা আপনি কাজ করবেন, একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, বা আপনি কোনো একটা সার্ভিস দিতে যাচ্ছেন কোনো কোম্পানিকে। সো আপনি যেটা হয় যে আপনি সেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার জন্য যেটা বহুল প্রচলিত হয় এই বর্তমান যুগে, বা এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, সেটি হচ্ছে আপনার ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করা। তারা হচ্ছে ফোনের থেকে তারা হচ্ছে মেইলটাকে বেশি প্রেফার করে। সো এই কারণে কি হয় যে ইমেইলটাকে আমি একটা ইমেইল করব, সেই ইমেইল করার জন্য আমার একটা টেমপ্লেটের প্রয়োজন হয়। ধরেন আপনি কোনো একটা নতুন সার্ভিস তাদেরকে দিচ্ছেন, সো সেই সার্ভিসটা দেওয়ার জন্য আপনাকে একটা ইমেল টেমপ্লেট করতে হচ্ছে। তো ইমেল টেমপ্লেটটা যখন আপনি করবেন, তখন সেই ইমেল টেমপ্লেটের মধ্যে আপনি খুবই সুন্দর করে আপনার ডিজাইনটাকে, আপনার যে ইনফরমেশনটাকে আপনি পৌঁছে দিতে পারতেছেন। এই যে আমি সাপোজ এখানে কিছু ওপেন করলাম, দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন করা আছে। এটা হচ্ছে মেইল টেমপ্লেটের মধ্যে। ভাইয়া, হ্যাঁ, বলেন। এখানে তো আমার এখানে দেখাচ্ছে না তো, স্ক্রিন তো এক জায়গায় রাখেন থেমে আছে, হোস্টিং লেখা অতটুকুই। আচ্ছা, এটা আমার প্রবলেম না, আপনার প্রবলেম হচ্ছে ভাই? এটা কি সবাই প্রবলেমটা হচ্ছে? কাইন্ডলি একটু বলেন তো। না, না, আমার কোনো সমস্যা হইতেছে না। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনার নেটওয়ার্কের প্রবলেম। আমার এখানে জি, আচ্ছা, আপনি চালিয়ে যান ভাইয়া। ওকে। সো এইখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের ইমেইল টেমপ্লেট পাচ্ছি।
যে ইমেল টেমপ্লেটের মাধ্যমে আমি আমার যে কাস্টমার থাকবে, আমার কাস্টমার বলতে আমার যে বিভিন্ন কোম্পানির সাথে আমার ডিল করতে হবে, তাদেরকে আমার সার্ভিস সম্পর্কে জানাতে হবে, বা আমার কোনো ক্লায়েন্ট রয়েছে তাদেরকে আমার প্রোডাক্ট সম্পর্কে জানাতে হবে, তখন এই বিভিন্ন রেসপন্সিভ যে ইমেল যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আমাকে করতে হবে, যাতে করে এই ইমেল ডিজাইনগুলো করার পরে আমি এই ডিজাইনগুলোকে বা আমি আমার প্রোডাক্টের অফারগুলোকে আমি আমার কাস্টমারের কাছে পাঠিয়ে দিতে পারি। এখন সাপোজ আপনি করবেন যে আপনার 1000 ক্লায়েন্ট আছে। এখন 1000 ক্লায়েন্টকে আপনি একটা 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 করে কিন্তু আপনার পক্ষে পসিবল হবে না মেইল করা। তো এই জন্য আপনাকে কি করতে হয়, আপনাকে হচ্ছে ইমেল মার্কেটিংয়ের মধ্যে আসলে এই বিষয়টা চলে আসে, যে ইমেল টেমপ্লেট ডিজাইন বা ইমেল মার্কেটিং। সো আমরা কি করে একসাথে অনেকগুলো ইমেইল আমরা একসাথে তাকে সেন্ড করতে পারি। এবং এটা আপনি মনে করতে পারেন যে আমি তো জিমেইলের বিসিসি দিয়ে আমি করতে পারি বা কার্বন কপি দিয়ে করতে পারি একসাথে অনেক, কিন্তু একটা টাইমে যখন আপনি এটা করবেন তখন আপনি দেখবেন পরবর্তীতে আপনার মেইলগুলো স্প্যামের মধ্যে চলে যায়। আপনি যার কাছে দিবেন না কেন তাকে মেইন ইনবক্সে শো করে না, ওইটা স্প্যামিংয়ের মধ্যে চলে যায়। সো তখন কিন্তু আপনার আলটিমেটলি কী হলো, কোনো কাজই হলো না। আপনার যে প্রোডাক্টটা ছিল বা আপনার হচ্ছে যে ইনফরমেশনটা ছিল, সার্ভিসটা ছিল, সেটা কিন্তু আপনি দিতে পারতেছেন না, তাকে পৌঁছাতে পারতেছেন না। এই জন্য ইমেল মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একেবারে খুবই মেইন একটা বিষয়, যেটা হচ্ছে মার্কেটিং এর জন্য হয়ে থাকে। এই মার্কেটিংগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি টু কোম্পানি হয়ে থাকে। যখন আপনি যে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, বা আপনি সাপোজ আপনি চিন্তা করেন আপনার হচ্ছে একটা কি বলবো, একটা নতুন কোনো করলেন, জুস আপনি তৈরি করলেন। তো এই জুসটা করার পরে আপনার কিন্তু এটা জুসটা আসলে কিভাবে সেল করবেন, আপনি চাইবেন যেখানে যে রেস্টুরেন্টগুলো বেশি সেল হয়, তারপরে হচ্ছে যে দোকানগুলোতে বেশি সেল হয়, সেই তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। এখন আপনি আমাদের দেশে হিসাব করলে চিন্তা করেন যে কয়টা দোকানের বা কয়টা রেস্টুরেন্টের ওয়েবসাইট আছে বা তাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে বা কি আছে, কিন্তু আমাদের আসলে মূল টার্গেট কারা, ওয়েস্টার্ন কান্ট্রি, কানাডা, এই সমস্ত, তাই না? সো এদের কাছে কিন্তু প্রত্যেকটা স্যালুনেরও বলতে গেলে একটা করে ওয়েবসাইট থাকে, এবং সেই ওয়েবসাইটে মেনটেন করতে হয়। এবং তাদেরকে আমরা যখন কোনো এই জুস কোম্পানি একটা জুস তৈরি করলো, তারা কিন্তু সেই রেস্টুরেন্টের সাথে মেইলে কন্ট্যাক্ট করে যে আমি হচ্ছে এই জুসটা নতুন ক্রিয়েট করলাম, তুমি যদি এই এটা আমার কাছ থেকে নাও, তুমি এই পরিমাণ কমিশন পাবে, বা এই হাবিজাবি টাইপের যে ডিল করা, সেটা তারা মেইলের মাধ্যমে মূলত করে থাকে। তো এইরকম তার তো আপনার 1000 রেস্টুরেন্ট আছে, তাকে তো বাই ওয়ান হচ্ছে আপনার দেওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে কি সমস্যাটা হয়, যে আমরা একত্রে বিভিন্ন ওয়েতে রিটার্গেটিং করে আমরা অটোমেশন করে মেইলটা আর কি তাকে প্রোভাইড করে থাকি। তো এই জন্য হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং করা আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস আসে, এবং সেই ইমেল মার্কেটিং করতে গেলে অবশ্যই আমাকে রেসপন্সিভ একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হবে। তার পরবর্তীতে যদি আমরা আসি বিজনেস মেইল, এই বিজনেস মেইলটা আসলে খুবই আহামরি কোনো কিছু না। এই বিজনেস মেইলটা হচ্ছে আপনার জাস্ট ডোমেইনের সাথে অ্যাড করে একটা, যেমন আমার ওয়েবসাইট কাজী তুষার, এখন আমি kajitusar.com। সো আমি কি করতে পারি, যে আমি দিতে পারি info@kajitusar.com, personal@kajitusar.com। এতে কি আমার ব্র্যান্ডিংটা হয়, কারণ এটা সে জানে যখন একজন মানুষ তার বা কোনো একটা কোম্পানি নিজস্ব ডোমেইন থেকে কাজ করে বা নিজস্ব বিজনেস মেইল থেকে কাজ করে, তার মানে সে আসলে এই কাজটা আসলেই সে করতে যাচ্ছে। এখানে কিন্তু আমি চাইলে একটা gmail.com দিয়ে করলাম, যে কেউ ফ্রি তো করতে পারে। তো তখন কিন্তু একটা বিলেবেল বিষয় আসে যে আসলে কি আসলেই করবে, বা এ আসলে কতটুকু নিয়ে এসে কাজ করতে আসছে। তো এই জন্য বিজনেস মেইলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খুবই ইজি একটা জিনিস। এরপরে যদি আমরা যাই যে কিওয়ার্ড রিসার্চ, এইটা হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ড আপের জন্য আপনাকে অনেক 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 ভাবতে হবে। কারণ আপনি একটা টপিক নিয়ে একটা ওয়েবসাইট করতে পারেন, আপনি চাইলেই একটা ডোমেইন হোস্টিং নিয়ে আপনি একটা ওয়েবসাইট করতে পারেন, কিন্তু সেই ওয়েবসাইট থেকে আপনি কতটুকু আউটপুট পাবেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি কতটুকু আউটপুট পাবেন এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে। কারণ আমি যেটা বললাম একটু আগে, আমি একটা জিনিস সার্চ করলাম, কিন্তু সেই সার্চে প্রায় 9 কোটির উপরে রেজাল্ট আমাকে শো করলো, বাট সেই রেজাল্টের মাত্র ধরেন আমি প্রথম 10টা পেজই আমি দেখবো, বাকিগুলো কিন্তু আমি কখনো দেখবো না। তাহলে ওই ওয়েবসাইটগুলোর কি হবে? তাহলে কি সেই ওয়েবসাইট থেকে তার কোনো আর্নিং বা সে যে কারণেই করতে থাকুক না কারণ সেই ওয়েবসাইট কি মানুষ ভিজিট করতে কিন্তু পারবে না। তো যখন সে কোনো কাস্টমার সেই ওয়েবসাইট থেকেই ভিজিট করতে না পারে, তাহলে কি আলটিমেটলি কি ওই ওয়েবসাইট থেকে আমার কোনো কাজই আসলো না। আর এই জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ।
যে কিওয়ার্ড রিসার্চ যদি আপনি না করে আসেন তাহলে একটা ওয়েবসাইট, সেটা আপনার অ্যাফিলিয়েটের জন্য হোক, সেটা আপনার ব্লগিংয়ের জন্য হোক, সেটা আপনি ই কমার্সের জন্য হোক, আপনি কোনোটাই আসলে কোনো কাজ হবে না। সেটা আপনার ড্রপ শিপিংয়ের জন্য কোনো যে 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 কাজই করুন না কেন, কোনো কাজ হবে না। তো এই জন্য হচ্ছে কি আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং আপনার কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে হবে। আপনার কম্পিটিটর কারা, আপনি আপনার যে কিওয়ার্ড নিয়ে আপনি যাচ্ছেন সেই কিওয়ার্ড নিয়ে যারা অন্যরা কাজ করতেছে তারা আসলে কিভাবে কাজ করতেছে, এটা কিন্তু আপনাকে প্রথমেই হচ্ছে জাজ করতে হবে যে আমি আসলে তাদের সাথে পারবো কিনা। তো এটা করার পরে আমাদের ডোমেইন নেম রিসার্চ আসে, যে আপনি একটা ওয়েবসাইট করলেন, আপনি চাইলে একটা ডোমেইন নেম দিয়ে দিলেন, আপনি এটা দিতে পারেন, কিন্তু সেটা আপনার এসইওর ক্ষেত্রে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে, যে মানুষ যখন সার্চ দিবে তখন আপনার যে ওই সার্চে কতটুকু মানুষ আসবে বা কেন আসবে, কিভাবে আসবে, সেটা কিন্তু আপনার একটা ওয়েবসাইটে ফুললি এসইওর উপরে নির্ভর করে। আপনি যত এসইও করতে পারবেন আপনার ওয়েবসাইটকে, আপনি তত আপনার ওয়েবসাইটটিকে উপরের দিকে নিয়ে আসতে পারবেন, সার্চ ইঞ্জিনের প্রথম 10টা পেজে নিয়ে আসতে পারবেন। তো এই জন্য হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ডোমেইন নেম রিসার্চের ক্ষেত্রেও আপনার ডোমেইন নেম নেওয়ার সময় কি করতে হবে, আপনাকে সেই হিসেবে কাজ করতে হবে, সেই হিসেবে ডোমেইন নেম চুজ করতে হবে। তারপরে যদি আমরা দেখি যে ব্লগিং, এটা হচ্ছে আমরা ব্লগিং আমরা ব্লগার থেকে করি, এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য, যাদের হচ্ছে ওয়েবসাইট থাকে না তারা হচ্ছে ব্লগার বা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এটা থেকে আসলে তারা ট্রাই করতে পারে যে কিভাবে আসলে ওটা ওয়েবসাইট নিয়ে কাজ করা যায়। এবং এই ব্লগ স্পটের সাথে আপনারা কাস্টম ডোমেইন নিয়েও একটা ওয়েবসাইট করতে পারেন, সেক্ষেত্রে আপনার হোস্টিংয়ের যে খরচটা থাকে সেটাও থাকে না। তো এটা আসলে কিভাবে কি করতে পারে এটা আসলে নিজের জানার জন্য, এবং পরবর্তীতে যদি আপনি আসলেই একজন কাস্টম ডোমেইন নিয়ে হোস্টিং নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার খুবই আসলে এটা খুবই এসেনশিয়াল একটা জিনিস। তো এরপরে আসি আমরা হচ্ছে গুগল মাই বিজনেস, এটাকে সংক্ষেপে বলা হয় জিএমবি। তো এই গুগল মাই বিজনেস একটা অনলাইন শপের জন্য বা অনলাইন একটা কোম্পানির জন্য খুবই 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 একটা এসেনশিয়াল টপিক। কারণ আমরা যখন এখানে সার্চ দিতে পারি যে ইউএসএ, না আমি সাপোজ একটা ব্যাংক, বাংলাদেশ একটা জিনিস দেখি যে ব্র্যাক ব্যাংক। তো আমি যখন ব্র্যাক ব্যাংক লিখে আমি যখন সার্চ দিলাম, তখন দেখেন আমার এই পাশে আমার কিন্তু একটা সাইড বারে একটা জিনিস শো করতেছে, এটা তার ইনফরমেশন দিচ্ছে। আমি যদি এখানে দেই হচ্ছে আপনার এখানে আমি দিতে পারি হচ্ছে কি দেওয়া যায়, এখানে দেওয়া যায় হচ্ছে অন্য একটা কিছু দিলাম, নোকিয়া দেই, এখানে আমার পাশে শো করতেছে। তারপর হচ্ছে আমি যদি এখানে দেই হচ্ছে আপনার কি বলা যায়, আপনি আমরা দিতে পারি হচ্ছে যেমন হচ্ছে মোবাইল কোম্পানি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ ওকে। আমি মোবাইল কোম্পানি বরিশাল যদি দেই, আমার স্পেলিংয়ে ভুল হয়েছে। আচ্ছা, এখানে দেখেন রিফাত মোবাইল মিডিয়া, কনিকা বিজনেস লাইন, ভিভো বরিশাল এসকিউ, এখানে আমি কিছু জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। সাপোজ আমি যদি এটাকে ওপেন করি, দেখেন আমার কিন্তু এই সম্পর্কে, আমার এই যে দোকানটা বা এই শপটা সম্পর্কে আমার কিন্তু এখানে সব ইনফরমেশন কি চলে আসছে। তো এইটাকে বলা হচ্ছে গুগল মাই বিজনেস। তো আপনি যখন অনলাইনে কোনো কিছু সার্চ করবেন, দেখেন আমি যখন এটা সার্চ করেছিলাম তখন কিন্তু আমাকে অনেক ওয়েবসাইটের বাইরে রেখেও, দেখেন এখানে অনেক ওয়েবসাইট আছে, কিন্তু আমার এই কোম্পানিকে আলাদাভাবে তিনটে কিন্তু এখানে কিনে প্রোভাইড করলো। অর্থাৎ এখানে 3টা কোম্পানি, এখানে আমি যদি ভিউ ওয়ালে যাই আরও কোম্পানি জানতে পারবো, তাদের ওয়েবসাইটেরও প্রয়োজন নাই, কিন্তু তারপরে আমি তাদের সম্পর্কে কি জানতে পারবো। এইটা কি হয় যখন বাইরের কান্ট্রিতে তারা হচ্ছে আমাদের দেশে এখন এটা শুরু হয়েছে যে কোনো একটা কিছু দেখার আগে, কেনার আগে আমরা ওইটা সম্পর্কে রিভিউ দেখার জন্য আমরা গুগলে সার্চ করি, বা আমরা হচ্ছে কোনো কিছু প্রাইসটা দেখে নিই। বাইরের কান্ট্রি সে একজন ডেন্টিস্টকে দেখাবে, সে হচ্ছে এরকম দেয় যে বেস্ট ডেন্টিস্ট ইন নিয়ার মি, অর্থাৎ আমার কাছে কোন বেস্ট ডেন্টিস্ট আছে, পাশে কোন বেস্ট রেস্টুরেন্ট আছে। তো এইগুলো দেখার জন্য তারা হচ্ছে এইভাবে সার্চ দেয়। এইভাবে যখন সার্চ দেয় তখন এই যে গুগল মাই বিজনেস যে হচ্ছে জিএমপি যেটা, এটা হচ্ছে কি তাদের কাছে শো করে।
সেটা ওয়েবসাইটের আগেই তাদের কাছে শো করে। তো এই ক্ষেত্রে কি হয়, তার ওইখান থেকে হিউজ একটা আপনার ফিজিক্যাল তার লোকেশনের জন্য এখান থেকে আমি যখন তারা এতটাই যে তারা এখানে এটা 5 স্টার, তার মানে এটা অনেক ভালো, তার মানে আমি এই রেস্টুরেন্টেই যাবো বা এই ডেন্টিস্টের কাছে যাবো বা এই লয়ারের কাছে যাবো। সো তখন হচ্ছে কি তার এই গুগল মাই বিজনেসের মাধ্যমে ডিপেন্ড হয়ে তারা হচ্ছে ওই সমস্ত আপনার যাদের যে কাঙ্ক্ষিত যে সমস্ত সেবা নেওয়া উচিত নিবে সেখানে চলে যেতে পারে। তো এই জন্য হচ্ছে আপনার এই আপনার অনলাইন মার্কেটিংয়ের জন্য, বিশেষ করে লোকাল এসইওতে আমি যাবো সামনে, সেই লোকাল এসইওর জন্য এই জিএমবি মানে গুগল মাই বিজনেস এটা খুবই এসেনশিয়াল একটা জিনিস। এখানে প্রত্যেকটা জিনিসই আসলে আমি আলোচনা করছি, সবগুলোই খুবই প্রয়োজনীয় এবং এর মধ্যে আবার অনেক 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 ভাগ রয়েছে। আমি অতটুকু আসলে আমি এখনো যাচ্ছি না, আমি জাস্ট মেইন বিষয়গুলো আমি আলোচনা করতেছি। তারপরে আমি আসলে এসইওতে চলে আসলাম। তো আপনারা জানেন এসইও সম্পর্কে একটু আগে বললাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনি কখন কোনো কিছু নিয়ে সার্চ করবেন সেটা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেই জিনিসটাকেই বলা হয় যে সার্চে আসা। অর্থাৎ আমরা জানি গুগলে আমি সার্চ দিলে প্রথম 10টা পেজ আমার ওয়েবসাইটে আমার ব্রাউজে শো করবে, দেন হচ্ছে পরের পেজে গেলে আরও 10টা সাইট শো করবে। সো এই জিনিসটা যে করা হয় এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে। এবং এই এসইও জিনিসটা একটা ওয়েবসাইটে, আমি একটু আগেও যেটি বললাম, একটা ওয়েবসাইটের জন্য খুবই এসেনশিয়াল হয়ে যায়। কারণ আপনি যেটা কখনোই আপনি যদি সার্চ অ্যাপ থেকে না আসে, আপনি সার্চ দিলাম, আপনার ওয়েবসাইটে যদি আপনি না নিয়ে আসতে পারেন, তবে সেই ওয়েবসাইটে কিন্তু আমি কখনোই ঢুকবো না। তবে এইটা খুবই টাইমলি একটা বিষয়, এটা আপনি 2 মাস 3 মাসের মধ্যে যে আপনার ওয়েবসাইটটাকে আপনি উপরের পেজে নিয়ে আসতে পারবেন, এইটা খুবই আহামরি মানে ব্যাপার। কারণ আপনি চাইলেই এটা পারবেন না, কারণ এখন প্রতিদিন লাখ লাখ ডোমেইন রেজিস্ট্রেশন হচ্ছে, ওয়েবসাইট হচ্ছে। তো সেই ভিড়ে আপনি পুরোনোদের টপকে আসাটা একটু টাইম নিতে হয়, এটা অনেক এটা হিউজ একটা টাইম নিতে হয়। তখন আস্তে আস্তে আপনি যদি প্রপার কাজ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা আপনার সাইট থেকে এসইও করে সামনের দিকে নিয়ে আসতে পারেন। আর লোকাল এসইও হচ্ছে আপনার, লোকাল এসইও বলতে যে আমরা লোকালি করবো এইটা না, লোকাল এসইও হচ্ছে আপনার একটা দেশের একটা নির্দিষ্ট সিটি নিয়ে কাজ করা। সাপোজ আমি যদি বলি যে হচ্ছে যারা, আমি যদি এটা এভাবে দেখাই, যে ইমিগ্রেশন লয়ার ইন ডাবলিন যদি আমি দিই, দেখেন এখানে আমাকে তো অনেক রেজাল্ট শো করতেছে এবং তাদের ডোমেইনগুলো দেখেন, ইমিগ্রেশন লয়ার ডাবলিন.com। তারপরে হচ্ছে এখানে দেখায় যে গুগল মাই বিজনেসটা কিন্তু শো করে ফেলছে, দেখছেন, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। ওকে, তারপরে দেখেন ইমিগ্রেশন লয়ার ডাবলিন, ইমিগ্রেশন সলিসিটর ডাবলিন, হ্যাঁ, ইমিগ্রেশন সলিসিটর ইন ডাবলিন। এই যে গুলো কাজ করে, এরা জাস্ট ওই একটা ডাবলিনের শহরের নাম, ইয়াদের আপনার আয়ারল্যান্ডের। সো এইটা হচ্ছে কি তারা মাত্র ওই একটা লোকাল একটা সাইট নিয়ে শুধুমাত্র ওই একটা সিটির জন্য কাজ করে। এখন আপনি বলতে পারেন এই সিটির জন্য কাজ করে লাভ কি? এইখানে যদি আমরা যাই, এখানে দেখবেন এই যে সাইটটা রয়েছে, এই সাইটের মধ্যে এমন কিছুই নাই, এই সাইটের মধ্যে কিছুই নাই। এখানে জাস্ট এখানে দেখবেন আমি যদি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করি, আমাকে একটা মেবি একটা ফার্মে নিয়ে যাবে, লোড হচ্ছে, হয়তো বা একটু সময় নিচ্ছে। এই যে দেখেন আমার কন্ট্যাক্ট ফর্মের দিকে নিয়ে আসলো, এই যে একটা ফর্মে নিয়ে আসলো। কোথায়? আমি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে। আমি যদি রিকোয়েস্ট কনসালটেশনে ক্লিক করি, সেটাও আমার এই ফর্মের দিকে নিয়ে আসলো। আমি যদি নিচ থেকে সাবমিট করে দিতে যাচ্ছি, এই আমার ফর্মের দিকে নিয়ে যাচ্ছে। মানে এই যে সাইটগুলো থাকে লোকালিস্টে, এটা আহামরি কোনো কন্টেন্ট থাকে না, আহামরি বেশি কোনো পেজ থাকে না। তারা কি করে, এইখান থেকে আমার এখানে আমি আপনাদের দেখাতে পারি যে এখানে হচ্ছে এটা লিখে কতজন মানুষ সার্চ করে। তো এই টাইপের ইয়াগুলোতে 1000 মানুষ বা 1500 মানুষ সার্চ করে যে তাদের ইমিগ্রেশন লয়ারের প্রয়োজন, আর সেটা শুধুমাত্র ওই একটা সিটির জন্য। সেটা নিউ ইয়র্ক হতে পারে, সেটা ফ্লোরিডা হতে পারে, সেটা ডাবলিন হতে পারে, কারণ তারা খুবই হচ্ছে অনলাইনের উপর নির্ভরশীল। সো যখন আপনি এই ডাবলিন লিখে আমরা সার্চ করলাম বা আমি নিউ ইয়র্ক লিখে সার্চ করলাম, তার মানে ওই শহরে অতজন মানুষের এই ইমিগ্রেশন লয়ারের প্রয়োজন। এখন আমি এই সাইটটি করলাম, আমি কিন্তু কোনো লয়ার না। সো যখন কেউ এরকম সাইট করবে, তখন সে কী করতেছে, যে একজন আপনি সাপোজ একজন চিন্তা করেন ওই সমস্ত দেশে আপনার একজন ইমিগ্রেশন লয়ারের জন্য তার পে যে করতে হয় মিনিমাম $100 থেকে $150 পে করতে হয়। তো আমি কি করলাম, আমি তো সার্চে আমি প্রথমে চলে আসলাম, তার মানে কি আমার কাছে মানুষ আসতেছে,
এবং আমার কাছে মানুষ আসার পরে এই যে বুক অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সে আমাকে কিন্তু তার ইনফরমেশন, মোবাইল নাম্বার টাম্বার সব কিন্তু দিয়ে যাচ্ছে। এটা অবশ্য আমার সাইট না, আবার আপনারা মনে করবেন না এটা আমার সাইট, আমি চেষ্টা আপনাদের উদাহরণ দেখাচ্ছি। সো এখান থেকে যেখানেই যাই না কেন সে কিন্তু তার ইনফরমেশন আমাকে দিচ্ছে যে আমরা যেন তার সাথে কন্ট্যাক্ট করি। এখন আমি তো আসলে লয়ার না, আর আমি ওইখানেও থাকি না, তাহলে আমি আসলে কি করতে পারি? সো তখন যে জিনিসটা হয় যে এইখান থেকে যে এখানে 1000 মানুষ যে আসে, তারা যে সার্চ করে এই লেখাটা লিখে, সো এই লেখাটা লিখে যখন সার্চ করে তখন কিন্তু এই 1000-এর মধ্যে হয়তো বা আমার কাছে 100 জন বা 200 জন মানুষ আসলো, তারা ফর্মটা সাবমিট করলো। তখন আমি কি করি, ওই এলাকার মধ্যে যে লয়ার আছে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি। তাকে আমি বলতে পারি, দেখো তুমি তো লয়ার, আমার একটা সাইট রয়েছে যেখানে হচ্ছে আমার প্রতিদিন মাসে যদি আমার 200টা লিডও আসে, তাহলে আমার দিনে প্রায় হচ্ছে আপনার 8-10টা করে লিড আসতেছে। মানে লিড মানে হচ্ছে কি, তাদের ইনফরমেশনটা আসতেছে যাদের একজন ইমিগ্রেশন লয়ার প্রয়োজন। তো আমি সেই লয়ারকে বললাম যে যেটা হয় সাধারণত, যে আমি তোমাকে হচ্ছে এটা প্রতিদিন 10টা করে লিড দিব, মানে 10টা করে মানুষকে তোমাকে আমি দিব, তুমি পার লিড মানে পার পার্সনের জন্য আমাকে কত টাকা দিবা। তো সাধারণত আপনার লয়ার, তারপরে ডেন্টিস্ট, হ্যাঁ, তারপরে প্লাম্বার, এই টাইপের লিডগুলোর জন্য $20 $25 হয়ে থাকে। তো সাপোজ আপনি কি করলেন, সে বললো ওকে আপনাকে আমি $20 দিব প্রতিটা লিডের জন্য। তো আপনার কাছে যে লিডগুলো আসে, সেই লিডগুলো হচ্ছে আপনি কি করলেন, আপনার দিনে যদি 10টা লিডও আসে, সেই 10টা লিড আপনি সেই ইয়ার কাছে, যে ইমিগ্রেশন লয়ার যে আছে তার কাছে আপনি কিন্তু দিচ্ছেন। তো $10 লিডের জন্য কিন্তু আপনাকে সে $200 পে করতেছে পার ডে। এখন আপনি বলতে পারেন সে কেন আমাকে $20 করে 10টা লিডের জন্য পার ডে $200 দিবে। এখন আপনি চিন্তা করেন, এই যে লয়ারের কাছে কিন্তু এই যে 10 জনকে আমি পাঠাচ্ছি, তাদের কাছ থেকে কিন্তু সে 100 থেকে $150 করে চার্জ করবে। তাহলে কিন্তু সে দিনে প্রায় $1500 কিন্তু সে চার্জ নিচ্ছে। তো এইটা কিন্তু তার এক্সট্রা একটা আর্ন হচ্ছে। এই ক্লায়েন্টগুলো কিন্তু তার কাছে যেত না, আমার কল্যাণে কিন্তু তার কাছে যেত। তাহলে সে যদি $150 $1500 নিতে পারে আপনার 10টা কাস্টমারের কাছ থেকে, তাহলে সে কি আমাকে $200 দিতে পারবে না? আপনাদের কাছে কোশ্চেন করি। সো এইভাবে লোকাল এসিগুলো যে শুধুমাত্র এই যে ইমিগ্রেশন লয়ার নিয়ে হবে তারা, এটা হতে পারে প্লাম্বার নিয়ে হতে পারে, এটা হতে পারে হচ্ছে আপনার স্পা নিয়ে হতে পারে, এটা হতে পারে আপনার স্যালুন নিয়ে হতে পারে, এটা হতে পারে রেস্টুরেন্ট নিয়ে হতে পারে, হ্যাঁ, এটা হতে পারে আপনার ডক্টর নিয়ে হতে পারে, ডেন্টিস্ট নিয়ে হতে পারে। বিভিন্ন টপিকের উপর আপনি হিউজ পরিমাণ টপিক পাবেন, যেখানে হচ্ছে আপনি এই যে লোকাল এসি হয়। এবং শুধুমাত্র যে একটা সিটি নিয়ে আপনি করবেন এমন তো না, এখানে হচ্ছে আপনার থাকবে আমেরিকা যেমন 52টা স্টেটসের মধ্যে অনেকগুলো সিটি আছে, আপনি কানাডাতে পাবেন, আপনি ইউরোপের বিভিন্ন দেশগুলোতে পাবেন। এখানে হিউজ একটা কিন্তু মার্কেট রয়েছে এখন পর্যন্ত, যেটা হচ্ছে লোকাল এসির মধ্যে পড়ে। সো এরপরে আমি যদি যাই গুগল ওয়েবমাস্টার টুল বা গুগল অ্যানালাইটিক্স। তো গুগল ওয়েবমাস্টার টুল বা গুগল অ্যানালাইটিক্স হচ্ছে কি, যখন আপনি একটা ওয়েবসাইট করলেন, আপনার একটা ওয়েবসাইট করার পরে আপনাকে কিন্তু অবশ্যই কি করতে হবে, সেটি হচ্ছে গুগলকে চিনিয়ে দিতে হবে। আপনি একটা ওয়েবসাইট করলেন, আমি একটা বাড়ি করলাম, বাট আমি কাউকে বললাম না আমার ঠিকানাটা, তাহলে তো কেউ আমার বাড়িতে জানবে না, চিনবে না, তাই না? সো সেই কারণে আপনাকে এই যে যে আপনার গুগল যে ওয়েবমাস্টার টুল রয়েছে, বা এটাকে এখন হচ্ছে গুগল কনসোল বলে, তো এইখানে কিন্তু আপনার হচ্ছে ওয়েবমাস্টার টুল, এটা আগে নাম ছিল। তো এইখানে কিন্তু আপনাকে তাকে সাবমিট করিয়ে দিতে হবে আপনার ওয়েবসাইটটাকে। অর্থাৎ আপনি গুগলকে বলে দেবেন আমি হচ্ছে এই একটা ওয়েবসাইট করলাম, আমার ওয়েবসাইট হচ্ছে এই জিনিসগুলো থাকে, তুমি হচ্ছে কেউ যদি সার্চ করে তাহলে হচ্ছে আমাকে এই ওয়েবসাইটটা দেখিয়ে দিও, মানে কি সার্চে নিয়ে যেও। তো এইটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার। এবং বিং এর হচ্ছে বিং যে সার্চ ইঞ্জিন রয়েছে, সেই বিং সার্চ ইঞ্জিন সেম কাজটা করে, তারা হচ্ছে বিং এর জন্য করে থাকে। তো এইখানে হচ্ছে কি আমাদের সাইটগুলো এইখানে সাবমিট করতে হয়, আমাদের সাইট ম্যাপগুলো এখানে দিতে হয়। তারপরে গুগল অ্যানালাইটিক্স যে জিনিসটি রয়েছে, সেটি হচ্ছে আপনার সাইটে কে কোথা থেকে আসতেছে, আপনার ওয়েবসাইটে হচ্ছে কত সময় তারা থাকতেছে, কোন দেশ থেকে আসতেছে, এই জিনিসগুলো গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে দেখা যায়। এবং এই গুগল অ্যানালাইটিক্সটাও কি আপনার ওয়েবসাইটে সেট আপ করতে হয়। তারপরে যদি আমি যাই যে ড্রপ শিপিং এবং আইডিয়া, এবং হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কনসেপ্ট। এটা হচ্ছে ড্রপ শিপিংটা কি, আমরা স্বাভাবিকভাবে যদি ড্রপ শিপিংয়ের দিকে যাই,
আমি কিন্তু বললাম যে ডিজিটাল মার্কেটিং এর হিউজ 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 আপনার চ্যাপ্টার রয়েছে, আপনি শুধু ড্রপ শিপিং করতে পারেন। হ্যাঁ, এখন ড্রপ শিপিং আপনি কিভাবে কাজ করতে পারেন? আপনি সাপোজ আমি বাংলাদেশে, ঠিক আছে, আমি বাংলাদেশে আমি হচ্ছে চলে যাচ্ছি আলি এক্সপ্রেসে। সো আলি এক্সপ্রেসে যাওয়ার পরে আমি এখানে একটা প্রোডাক্ট দেখি যে কোনো একটা প্রোডাক্ট আমি নিতে পারি। কি নেওয়া যায়? যেমন আমি নিতে পারি হচ্ছে কিবোর্ড ক্লিনার। ওকে, সো এটা লিখে যদি আমি সার্চ দেই, তাহলে দেখেন আমার কাছে অনেক রেজাল্ট শো করলো। এই যে আমি এইটাকেই নিচ্ছি, এই প্রোডাক্টটা দেখেন। এই প্রোডাক্টটা হচ্ছে সেল হচ্ছে কত, $2 থেকে $2.5, মানে 2.43 থেকে 2.44। এটা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, সো এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে 2.43-তে। বাট আমি একটু এই আলি এক্সপ্রেসটা কোন দেশের বলতে পারেন? না, সঠিক জানা নাই। এটা হচ্ছে চায়না, এবং এরা হচ্ছে আপনার যে একেবারে পাইকারি রেটে তারা বিক্রি করে থাকে। আমরা জানি যে চায়নার প্রোডাক্টগুলো অনেক কম দামি হয়, এবং আমার ওখানে যেহেতু ওরাই হচ্ছে উৎপাদন করে, তো ওখান থেকে আমরা খুবই মানে কম খরচে আমরা ওখান থেকে কিনতে পারি। সো এই একই জিনিসটা আমি যাচ্ছি আমেরিকার একটা অ্যামাজনের নাম তো শুনেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, শুনছি। অ্যামাজন তো হচ্ছে আপনার আমেরিকার সব থেকে, বা আমরা বলতে ওয়ার্ল্ড ওয়াইড বড় একটা ই কমার্স সাইট, এবং যার প্রতিষ্ঠাতা বর্তমানে হ্যাঁ। পৃথিবীর সব থেকে ধনী যে লিস্টে রয়েছে। সো আমি সেই অ্যামাজনে যাচ্ছি, যেখান থেকে আপনি বলতে গেলে আমেরিকার প্রত্যেকটা মানুষ, বলতে গেলে 90% মানুষ কেনাকাটা করে থাকে অ্যামাজন থেকে। সো আমি এখানে হচ্ছে যাচ্ছি কিবোর্ড ক্লিনার। ওকে, কিবোর্ড ক্লিনারে যদি আমি যাই, আমি একটু দেখি আমি সেম প্রোডাক্ট আমি পাই কিনা। ঠিক আছে, সেম প্রোডাক্ট আমি পাই কিনা। ওকে, আমি এখান থেকে একটু ব্রাশ লিখে দিতে পারি, PRUSH ব্রাশ কিট। আচ্ছা, এখানে হচ্ছে আমি এটা কপি করে নিয়ে আসি, এটা তাহলে আমি পেতে সুবিধা হবে। মিনি ভ্যাকুয়াম। ওকে, এটাকে যদি আমি এখানে সার্চ দেই, কিবোর্ড ক্লিনার, কিবোর্ড আচ্ছা, যেহেতু আমাকে এইগুলোই হচ্ছে শো করতেছে, তাহলে আমরা হচ্ছে এই আলি এক্সপ্রেস থেকে এইগুলো একটা নিয়ে নিই, যেহেতু আমাকে এই জিনিসটাই শো করতেছে বারবার। ওকে, এটা মেবি এটা হবে অ্যামাজনের। এটা কি একই? না, এটা একটু গোল, তাই না? হ্যাঁ, ওকে। USB keyboard cleaner। ওকে, এখানে আসার পরে আমি যদি এখানে এটা ওপেন করি, এখান থেকে এটা ওপেন করি, তারপরে হচ্ছে এখান থেকে এটা ওপেন করি, তিনটে ওপেন করলাম। তো আচ্ছা, এই যে জিনিসটা দেখেন, এই জিনিসটা আর হচ্ছে আমাদের এই জিনিসটা আর হচ্ছে এই জিনিসটা কি একই?
দেখেন তো, সরি এইটা, এটা আর হচ্ছে আপনার এটা, এটা যদি রাখি, এই যে এই যে প্রোডাক্টটা, সরি এই যে প্রোডাক্টটা এখন দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা কি একই? হ্যাঁ হ্যাঁ সেম সেম মানে কালারটা একটু ভিন্ন, আমি আসলে খুঁজে পাচ্ছি না, আসলে বুঝতেছি না। সো হ্যাঁ সেম সেম সেম। তো এইখানে এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে কত টাকায়? $10। এটা $10 বিক্রি হচ্ছে, বাট এইটা বিক্রি হচ্ছে কত? $2.5। 2.43, আমি $2.5 ধরতে পারি। আর এখানে বিক্রি হচ্ছে $10। সো আমি আরও কিছু সাইটে আমি দেখে আসি, যেমন হচ্ছে আমি আরও কিছু সাইটে দেখবো, এখানে দেখি। ওকে, লোড নেটওয়ার্কে মেবি একটু প্রবলেম করতেছে। দেখেন সেম জিনিসটাই এখানে লোড হচ্ছে, এখানে ছোট হয়তো বা বুঝতে পারতেছেন, লোড হচ্ছে তাহলে বড় করে আর চলে আসবে। এই যে দেখা যাচ্ছে এটা, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে জিনিসটা কিন্তু সেম জিনিসটা, এটা এটা আর হচ্ছে আমরা এখানে যেটা দেখলাম এটা সেম জিনিস। এটা বড় হলে দাঁড়ান, এটা চলে আসে, এখানে চলে আসলেই দেখতে পাবেন। $26। হ্যাঁ, এটা কিন্তু এখানে $26 বিক্রি হচ্ছে, এখানে কিন্তু $26 বিক্রি হচ্ছে। এটা এই যে সেম, আমরা এটা বড় হলে দেখতে পাবো, এর পাশে দেখে যতটুকু বুঝতে পারতেছি যে এটা কিন্তু সেম জিনিস। সো এই জিনিসটা কিন্তু এইখান থেকে আমি কিনতেছি $2.5, আর সে আমেরিকাতে বসে সে এখানে কিনতেছে কিন্তু $26। তাহলে মাঝখানে যে মার্জিন লাইনটা কত আপনি বুঝতে পারতেছেন? মাঝখানের মার্জিন লাইনটা কি পরিমাণ? এখন এইটা আসলে কিভাবে পসিবল? ডলার। এইখানে এই যে দেখেন চলে আসছে, এই যে এই যে পিকচারটা আর এই পিকচারটা, বা আপনার আমি যদি এটা দেখাই, এটার মধ্যে পার্থক্যটা কি একটু দেখেন আমাকে, কোনো পার্থক্য কি আছে? না পার্থক্য নাই, সেম প্রোডাক্ট। সেম প্রোডাক্ট, এই যে সেম প্রোডাক্ট, এটা আর হচ্ছে এটা, এই যে কালারও মেবি একই আছে, এই যে এটা ইয়া কালার, এই যে একটা হলুদ কালার হচ্ছে আপনার, এই যে হলুদ কালার, এটা হচ্ছে কি সেই হলুদ কালারই আছে। সো সেম একই ব্র্যান্ডের নাকি একই brand জিনিস, তফাৎ? একই জিনিস আপনার, কিন্তু এইটা হচ্ছে আপনার বিক্রি হচ্ছে, এইখানে বিক্রি হচ্ছে $2.5, আর এখানে বিক্রি হচ্ছে কত? $26। এখন আপনি বলতে পারেন এখানে কি মানুষ কেনে? কেনে, $26। এখানে মানুষ কেনে অলরেডি। দেখেন এইটা অলরেডি 3টা সেল হয়েছে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে কি, তাহলে এটা আসলে কিভাবে পসিবল? এইটা কি করে, এটা এদেরকে বলা হয় ড্রপ শিপার। অর্থাৎ আমি বাংলাদেশে, আমি একটা ইয়াতে, আমেরিকাতে বা কানাডাতে বা যে কোনো একটা ওই সমস্ত ওই টাইপের কান্ট্রিতে আমি কি করলাম, ড্রপ শিপিং কি ডিজিটাল মার্কেটিং এ পড়ে ভাইয়া? হ্যাঁ আপনার এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। ড্রপ শিপিং করার জন্য আপনার ডিজিটাল মার্কেটিং করতে হবে। আপনি এটা হচ্ছে আপনার একটা, ইনভেস্ট করতে হয় ড্রপ শিপিং না এ, তো হিউজ ইনভেস্ট করতে হয়। না না না, আমি বলি আপনাকে, আমি বলি বিষয়টা, আমি একটু ক্লিয়ার করি, তারপরে হচ্ছে আপনি বুঝতে পারবেন। এখন সাপোজ আমি কোথায় আছি, আমি হচ্ছে বাংলাদেশে, তাই না? আর আমার একটা ভেন্ডর ঠিক করলাম, ভেন্ডর মানে যারা উৎপাদক, তা আমি উৎপাদক হিসেবে আমি আলি এক্সপ্রেসের এখান থেকে আমি এদের সাথে আমার কন্ট্যাক্ট হলো। হ্যাঁ, কন্ট্যাক্ট হলো কি, এদের সাথে আমাদের অফিসিয়ালি কোনো কন্ট্যাক্ট করতে হবে না, এটা জাস্ট এইরকম আছে, আমি এখানে আসলাম, আমার এই প্রোডাক্টটা পছন্দ হলে $2.5। তা আমি চিন্তা করলাম আমি এই প্রোডাক্টটা কি করব, আমার ওয়েবসাইটে আমি শো করবো, তা আমার ওয়েবসাইটে সেল করব। তা আমার একটা ওয়েবসাইট জাস্ট করতে হবে, এটা আপনি ই-কমার্সের উপরে করতে পারেন, বা আপনি শপিফাই নিয়ে করতে পারেন। শপিফাই নিয়ে আমি একটু আলোচনা করবো। রিসেন্টলি আমি হচ্ছে আমার এলইডিপি ক্লাস করতেছি। ড্রপ শিপিং আতা না ভাইয়া? বুঝতে পারি না, আবার একটু কাইন্ডলি বলেন। শপিফাই আর ড্রপ শিপিং কি আতা না? শপিফাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানটাকে ইউজ করতে পারেন ড্রপ শিপিং এর জন্য বা আপনার ই-কমার্স সাইটের জন্য, ঠিক আছে? আমি ওদিকে যাচ্ছি, যাবো আর কি সামনে। তো আপনি এখানে আপনার একটা জাস্ট ওয়েবসাইট করলেন, সেটা হচ্ছে আপনি আমেরিকা বেস করে একটা ওয়েবসাইট করলেন। সেই ওয়েবসাইটে কি করলেন, সেম প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো ছবি টবি নিয়ে ডেসক্রিপশন নিয়ে আপনি এখানে আপলোড করলেন। তো আপনি কিন্তু কোনো প্রোডাক্ট কিনতেছেন না, আপনি কি করতেছেন, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য জাস্ট ওখানে ছবিগুলো আপলোড করে রাখতেছেন, তারপর আপনার ওয়েবসাইটটা ওখানে মার্কেটিং করতেছেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। আপনি কিন্তু কোনো প্রোডাক্ট কিনতেছেন না। তো একটা টাইমে কি হচ্ছে, আপনার এই প্রোডাক্টটা আপনি ধরেন এখানে $2.5 কিনে আপনি ওখানে $15 বা $20 সেলের জন্য আপনি ইয়ে করলেন, আপনি মার্কেটিং করতেছেন। তো আপনার মার্কেটিং করার সময় ধরেন আপনার একটা সেল চলে আসলো। এখন আপনার যখন একটা সেল চলে আসলো, তখন সেই সেল করার জন্য সে তো আপনাকে অর্ডারটা দিবে, অর্ডারটা দিলে সে আপনাকে পেমেন্ট করে দিচ্ছে। তো
তখন আপনি কি করতেছেন, আপনিও সাথে সাথে এইখানে পেমেন্ট করে সে আপনাকে যে অ্যাড্রেসটা দিল সেই অ্যাড্রেসটা তাকে দিয়ে বললেন তুমি এখানে পাঠিয়ে দাও প্রোডাক্টটা, ঠিক আছে? তো এটা যখন আপনি পাঠিয়ে দিচ্ছেন তখন কি আপনার কি ইনভেস্টের প্রয়োজন আছে? সে আপনাকে পেমেন্ট করলো, সেই টাকাটা দিয়ে কিন্তু আপনি আমার টাকা পাঠিয়ে দিলাম। তো এইখানে কিন্তু ইনভেস্ট প্রয়োজন নাই। এখানে ইনভেস্ট প্রয়োজন বলতে আপনার একটা ওয়েবসাইট করতে হবে। সেটা আপনি যদি ই-কমার্স দিয়ে করেন, অল ওভার ধরেন মান্থলি আপনার ডোমেইন হোস্টিং নিয়ে হচ্ছে 3,000 কি 4,000 টাকা খরচ হতে পারে, সরি বছরে আর কি, বছরে 3,000 কি 4,000 টাকা খরচ হতে পারে, এই হচ্ছে আপনার খরচ। কিভাবে? ওয়ার্ডপ্রেসের মাধ্যমে নাকি? ই-কমার্সের মাধ্যমে আপনি করতে পারেন। আর ই-কমার্সের মাধ্যমে করলে হয় কি, প্লাগইন ট্লাগইন অ্যাড করা, একটু ডেভেলপ করা, এটা হতে পারে প্রথম অবস্থায় একটু ডিফিকাল্ট হয়। এই জন্য যদি একেবারে কেউ না পারে সেক্ষেত্রে আপনি একজন ওয়েব ডেভেলপারের হেল্প নিতে পারে। আর যদি মোটামুটি নিজের আইডিয়া থাকে তাহলে নিজেই এটা কন্টিনিউ করা পসিবল। সো এইটা করার জন্য আপনি জাস্ট প্রথমে এখন আপনাকে মার্কেটিং কস্টটা আপনাকে বিয়ার করতে হচ্ছে। যে আমি একটা ওয়েবসাইট করে রাখলাম আমেরিকাতে, তাহলে তো আমার কাস্টমার চলে আসবে এমন তো না, কারণ আমার কাস্টমার আমার ওয়েবসাইট চিনেই না। আমাকে মানুষ চিনাতে হবে যে আমার একটা ওয়েবসাইট আছে। তো এই জন্য আমাকে কি করতে হবে, আপনি ফেসবুকে আপনি মার্কেটিং করতে পারবেন, ফেসবুক অ্যাডস দিতে পারবেন, বা আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে, বা ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব আর কি। হ্যাঁ আমাদের এটা যে অপশন থাকে বুস্ট, ওটা। হ্যাঁ আপনি বুস্ট করতে হবে আপনার সাইটটাকে বা আপনার প্রোডাক্টটাকে, তখন মানুষ আপনাকে কিনবে। তো এই জন্য যে আমি $2.5 কিনে $20 সেল করতেছি মাঝখানে, যেটা পুরোটাই যে আমার লাভ তা কিন্তু না। আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমার কি একটা মার্কেটিং কস্ট আমার ধরে রাখতে হবে, যেটি হচ্ছে আমি করতে পারি যে আমি এই যে $20 আমি সেল করতেছি, এখানে আমি $3 হচ্ছে আমার মার্কেটিং কস্ট থাকবে প্রতিটা অর্ডারের জন্য। তো প্রতিটা অর্ডারের জন্য যদি আমি মার্কেটিং কস্ট থাকে, তখন কিন্তু আমাকে হচ্ছে $2 বা $3 আমি ধরে রাখবো, যে এইটা বাদে আর আমার যেটা সেটা হচ্ছে আমার প্রফিট থাকবে। এটার সাথে আর একটু কিছু অ্যাড হয়, আপনার শিপিং কস্ট থাকে $2-3 এরকম। তো বাকি আর $10-12 আপনার প্রফিট থাকতেছে একটা প্রোডাক্ট থেকে। তো এইরকম কিন্তু হাজার হাজার আপনি যদি একটু আজকে অ্যানালাইসিস করেন, আপনি আলি এক্সপ্রেস থেকে আর হচ্ছে আপনার আলি এক্সপ্রেস আর হচ্ছে অ্যামাজনে বা আদার সাইটগুলোতে যে আসলে দামের ডিফারেন্সটা কেমন, তাহলে আপনি বুঝতে পারবেন। সো এইটা করার জন্য আপনাকে করতে হতে পারে হচ্ছে আপনি ই-কমার্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটে করতে পারেন। আর না হলে আপনি যদি চান যে না আমি আসলে অত ভেজালের মধ্যে যেতে চাই না, আমি অত কিছু বুঝি না, আমি শপিফাই এর মাধ্যমে করব। শপিফাই একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আমি যদি দেখাই, আমি আসলে এলইডিপির ক্লাসে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। শপিফাইতে যদি আমি যাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এটা জাস্ট আমরা টেস্টিং এর জন্য করতেছিলাম আজকে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে আমরা শপিফাইয়ের মাধ্যমে আমার ই-কমার্স সাইটটাকে আমরা কিভাবে আসলে ডেভেলপ করতে পারি। হ্যাঁ, এখানে আমার প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে আমি এখানে ওইগুলো আসলে অ্যাড করা হয় না, জাস্ট দেখানোর জন্য আসলে করতেছিলাম এখানে সোশ্যাল মিডিয়াগুলো দেওয়া। তো এখানে না, এটা আমার ওয়েবসাইট না, এটা জাস্ট হচ্ছে ওই তাদের দেখানোর জন্য, ক্লাসে দেখানোর জন্য আসলে করা ছিল তাই। সো এখান থেকে দেখেন আমি এখানে গেলে আমি আবার কিছু কর্নার পাচ্ছি, ওমেন্স কর্নার, মেন্স কর্নার। আমি যদি মেন্স কর্নারে যাই তখন আমার যে হচ্ছে এই রিলেটেড প্রোডাক্টগুলো শো করতেছে। আমি আবার এটাতে যদি যাই, এই প্রোডাক্টে যদি যাই, সেখানে আমার এখানে দেখাচ্ছে যে এই যে একটা টি শার্ট রয়েছে, সেই টি শার্টটা আমি হচ্ছে $36 ছিল, বাট এখন আমি ইয়া করলাম যে এখন $23 আমি এটা বিক্রি করতেছি, ঠিক আছে। তারপরে এটা একটা কাউন্টডাউন দিয়ে রাখতে পারি যে আমার 6 ঘন্টা পরে অফারটা শেষ হয়ে যাবে, যে দোস্ত তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন। তারপরে এই টাইপের আরও যে হচ্ছে আপনার আরও প্রোডাক্ট আছে, এটা দেখতে পারেন। তারপরে এখানে রিভিউগুলা যদি কেউ দিয়ে থাকে সেগুলো দেখতে পারে। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো আপনি এটা চাইলে ইজিলি শপিফাই থেকে করতে পারেন। কিন্তু শপিফাইতে করতে গেলে একটা সমস্যা, এটা হচ্ছে চার্জ নেয় অনেক। আপনি যেমন হচ্ছে ই-কমার্স থেকে যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার জাস্ট প্রথমে একবার সাইটটা ঠিক করে নিলে বছরে শুধু ডোমেইন হোস্টিং আপনার করতে হতে পারে, প্রয়োজন হবে। বাট আপনি যদি শপিফাই থেকে করেন তাহলে প্রতি মাসে ওদের 3টা প্যাকেজ রয়েছে, সে মিনিমাম যে প্যাকেজটা সেটা হচ্ছে $29। তো আপনার প্রতি মাসে তাকে $29 পে করতে হবে, তাহলে আপনি ইজিলি এরকম একটা সাইট করতে পারেন।
আর এমনি ওরা জি ভাই। 14 দিনের বুঝতে একটা পারছি। 14 দিনের একটা ট্রায়াল দেয়, যেটা হচ্ছে আপনার ওই 14 দিন জাস্ট আপনি নিজে প্র্যাকটিস করার জন্য বা আপনি নিজে দেখার জন্য পুরো বিষয়টা আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? সো এইটা হচ্ছে শপিফাইয়ের বিষয়। তো শপিফাই তো হচ্ছে যাদের হচ্ছে আমাদের দেশে আসলে $29 অনেক বলা যায় 1 মাসের জন্য, কিন্তু যারা মনে করে না আমাদের ইয়াগুলো হচ্ছে, 4,000 টাকা আর কি। হ্যাঁ তাদের সমস্যা নেই। আর এটা হচ্ছে অনেক লাভ আছে, যেটা যে আমি হচ্ছে এই যে আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা আমি নিব, এই আলি এক্সপ্রেসের প্রোডাক্টটাই সাপোজ আমি নিব, এই জন্য আমি আলাদা সব কপি করে নিয়ে, সাপোজ আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই যে প্রোডাক্টটা না, এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটাই আমি কিছু করব না, ছবি ডাউনলোড করব না, কিছু করব না, কিন্তু আমি আমার সাইটে নিয়ে যেতে পারবো। এই যে দেখেন আমি একটা দেখাই, এই প্রোডাক্টটাকে আমি জাস্ট ক্লিক করলাম, আহ, তারপর আমার একটা প্রোডাক্ট হচ্ছে, আমার হচ্ছে লগ ইনটা করে নিতে হবে একটু, ওকে, ক্লিক করলাম, দেন আমার প্রোডাক্টটা ইম্পোর্ট হবে। আচ্ছা ওভারলোডটা একটু ইয়া করে নিই, 1 মিনিট। আপনি কি এই কাজটা করেন নাকি এখন, না আপনি অন্য কিছু করেন? আমি হচ্ছে হচ্ছে আমি লোকাল এসইও করি, আমি এজেন্সি আছে, এজেন্সি নিয়ে আর কি। ও, তো একটা জায়গায় দেখলাম শপিফাই যদি করতে চাই তাহলে নাকি মিনিমাম $1,000 নিয়ে নামতে হয় আর কি। বুঝি না, আবার একটু কাইন্ডলি যদি বলতেন। মানে একটা ইয়াতে লেখায় দেখলাম যে কেউ যদি শপিফাই প্রফেশনাল ভাবে নিতে চায় তাহলে $1,000 ইনভেস্ট করতে হয় ওখানে। এখানে ইনভেস্টের বিষয়ে যে আপনার মেইন যেটা হয় যে আপনার ধরেন 3-4 মাস আপনার তো চাইলে প্রথমেই তো আর কাস্টমার আসবে না, তাই না? সো এই জন্য আপনাকে 3 মাস কি 4 মাস কিন্তু মাসে মাসে যে $29 মিনিমাম, সেটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে, পে করতে হচ্ছে। সো যার কারণে কিন্তু হ্যাঁ, ওইখানে বুঝতে পারছি। মোটামুটি আপনার $100 চলে যাচ্ছে। তারপর ধরেন আরও $100 বা $200 হচ্ছে আপনার প্রয়োজন হবে ইয়ার জন্য, কি বলে এটাকে, যে মার্কেটিংয়ের জন্য। তো এইটা হচ্ছে প্রথমে আপনার $300-400 নিয়ে নামতে হয় যদি আপনি ইয়ার মাধ্যমে করতে থাকেন, শপিফাইয়ের মাধ্যমে যদি করতে থাকেন। আর যদি আপনি কমার্সের মাধ্যমে করেন তাহলে আপনার জাস্ট মার্কেটিং কস্টটা দিলেই হয়ে যাবে, এছাড়া আর তেমন কিছু প্রয়োজন হয় না। আর হচ্ছে জাস্ট প্রথম অবস্থায় ডোমেন হোস্টিং, ওটা তো হিউজ তেমন কোনো দাম না, সো এটা নিয়ে ঝামেলা হয় না। বাট এই যে শপিফাই এই থেকে যে আমাদের যে সুবিধাটাগুলো, সেটা হচ্ছে তেমন আমি একটা প্রোডাক্ট নিতে যাচ্ছি, আমি জাস্ট একটা ক্লিক করব, এটা অবশ্যই কমার্সের মাধ্যমে করা যায়, প্লাগ ইনের মাধ্যমে, কিন্তু এখানে আপনি সব ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনি সবগুলো খুবই ইজিলি করতে পারেন। যেমন আমি এখানে জাস্ট একটি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমার এটা ইম্পোর্ট হয়ে গেল। এখন আমি জাস্ট আমার ওয়েবসাইটে যাব, এই যে আমার ওয়েবসাইটের প্রোডাক্টে যাব, অ্যাপসে যাব, সরি, অ্যাপসে যাওয়ার পরে হচ্ছে আমার আপাতত চলে গেলাম। আমার আজকে মেবি নেটে একটু প্রবলেম, তাই একটু লোড নিতে সময় নিচ্ছে আর কি। সমস্যা নাই, দেখেন আস্তে আস্তে। তো আচ্ছা অনেক তো জয়েন হয় নাই গ্রুপে, কি আরেকটা পোস্ট করে দিবেন আজকে অথবা কালকে? আহ, দেখি আসলে হয়তো বা নতুন তো সবাই, এজন্য আসলে তারা মিটের বিষয়টা হয়তো বা বুঝতে পারেনি। হ্যাঁ টোটালি হতে পারে এটা, তাই। কারণ এতজন যেহেতু অনেকেই ইন্টারেস্ট, আমি দেখছি অনেকেই কমেন্ট করেছে সেখানে, কিন্তু জয়েন হয় নাই 3-4 জন ছাড়া। হ্যাঁ এটা হচ্ছে তাদের মিটের বিষয়টা হয়তো বা তারা বুঝতে পারেনি। আর সো অথবা ওই মেসেজটাকে অনেকে গুরুত্ব হিসাবে দেয় নাই, মেসেজটা নাম্বার আছে মনে হয়, এরকম হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তবে অনেকে এখন তো অনেকে মেসেজ চেকও করে না, যার কারণে আহ, হয়তো বা এটা মিস্টেক ছিল। আচ্ছা আপনি আহ, সময় যে আপনার ওয়েস্ট, আপনি অনেক প্রোডাক্ট আপনি নেবেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সময় ওয়েস্ট করতে হয় না। সো এইভাবে আসলে আমরা শপিফাই নিয়ে কাজ করতে পারি। এবং এটা হচ্ছে কি, আমি যদি আরেকটু জিনিস দেখাই, যে আমি যদি চাই হচ্ছে আপনার ফাইবারে যদি চাই, আপনি জাস্ট আপনি নিজে করবেন না, বাট আপনি কাজটা পারেন, ঠিক আছে, আপনি কাজটা পারেন, শপিফাই কাজটা পারেন। তো এই শপিফাই এর ডিমান্ডটা কেমন, শপিফাই এর ডিমান্ডটা কেমন আমি যদি দেখাই, আহ, এখানে ডিমান্ডটা কেমন যদি আমি দেখি,
এখানে দেখেন $95 ইনি হচ্ছে সেল করতেছে। সো $95 শুধু কিন্তু বেসিক জিনিসটা। সে কিন্তু স্ট্যান্ডার্ডে তার 245, তারপর হচ্ছে প্রিমিয়ামে কি $495। সো আমি যদি চিন্তা করি সে বাকি দুইটা বাদই দিল, সে শুধুমাত্র বেসিক এই গিগটা সে সেল করেছে কতবার, 884 বার প্লাস হচ্ছে আপনার 66টা, অর্থাৎ আপনি এখানে বলা যায় অল ওভার 950, হ্যাঁ 950টা গিগ সেল করেছে সে। সে জয়েন অনেক সে সে জয়েন করেছে কবে দেখেন, ফেব্রুয়ারির আপনার 2019 সালে, তার মানে অলমোস্ট 1.5 বছর হয়নি কিন্তু। তো সেই 1.5 বছর যেহেতু হয়নি, কোর্স নাকি এই ইয়াটা কি কোর্স? না এখানে কোনো কোডের প্রয়োজন হয় না, এটা জাস্ট ওই যে আমরা একটা শপিফাই ম্যানেজমেন্ট কিভাবে করতে পারি, একটা সাইট কিভাবে শপিফাই থেকে বানিয়ে দিতে পারি। কোর্স বিক্রি করতেছে নাকি? না এটা হচ্ছে আপনার তাকে আপনার যে ক্লায়েন্ট থাকবে, এটা ক্লায়েন্ট থাকলো, সেই ও ক্লায়েন্ট হ্যাঁ, বুঝছি, শপিফাই বুঝছি, এখন একটা সে পারে না, সে হচ্ছে কি তার ওয়েবসাইটে করিয়ে নিতে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন 5টা পেজ, 1 প্রোডাক্ট, জি, জি। ডিজাইন, কাস্টমাইজ, রেসপন্স, সেভ ডিজাইন থাকবে, এইরকম 5টা প্লাগইন সহ সেই সাইটটা করে দেবে। তো সে একটাই বিক্রি করলো 800 এখানে প্রায় 950। সো আমি যদি একটু আপনাদের ক্যালকুলেটরের মাধ্যমে আসলে দেখাই বিষয়টা, যে আপনার আমি কিন্তু সবাই কিন্তু রিভিউ দেয় না, কিন্তু আমি জাস্ট রিভিউগুলোই কাউন্ট করলাম, রিভিউ বাইরে তো অনেক আছে। তারপরে আমি হচ্ছে জাস্ট বেসিকটা আমি কাউন্ট করলাম। আমি স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের এই $450 এটা $500 এটাও নিলাম না, আমি জাস্ট বেসিকটা নিলাম। তো আমি যদি বেসিকটাও শুধু নেই, আর তাহলে আপনার 950 ইন্টু আপনার হচ্ছে 95 95, এটা কিন্তু বেসিকটা নিলাম একেবারে, সে কিন্তু অলমোস্ট $90,000, 90,250। কত 70 লাখ প্লাস এরকম হতে পারে। তো 90,000 আমি যদি 85 টাকা হিসাব করি, 11 শতক হাজার অযুত লক্ষ, 76 লক্ষ টাকা সে কত কত সময় আর্ন করছে দেখেন। সে হচ্ছে এই ইয়াতে জয়েন করছে আপনার ফেব্রুয়ারি 2019, মানে 1.5 বছর হয় নাই। তার মানে কি শুধু সে কিন্তু একটা গিগ না, তার কিন্তু আরো গিগ আছে। আমি যদি দেখি একটু, জানি না তার আরো গিগ আছে কিনা, অনেকে একটা জিনিস নিয়েও করে। আচ্ছা তার আরো গিগ আছে, দেখেন এইখানে 39টা সেল হয়েছে, এইখানে 10টা সেল হয়েছে, হ্যাঁ। তো এরকম তো তার আরো গিগ আছে। এটা কোটি প্লাস ইনকাম হইছে, আবার ওনার ওখান দিয়ে আরো ইয়াগুলো, হ্যাঁ এগুলা তো এখানে তো আমরা basic রিভিউ, গুলো হ্যাঁ দেখতেছি না। আমরা কিন্তু বেসিকটা নিলাম, প্রিমিয়ামটা নেই নাই। তারপর আমরা রিভিউ বাদেও তো সে সেল করছে, সবাই তো রিভিউ দেয় না, তাই না? তো শুধুমাত্র যে সে একটা ব্যক্তি তা না, আপনি দেখেন এই যে $35 376টা সেল হয়েছে, আপনার $250 4টা সেল হয়েছে, আপনার $10 300, এগুলো কি বেসিকটা, এগুলো কিন্তু প্রিমিয়াম আছে। তারপর হচ্ছে আপনার $500 81টা সেল হয়েছে। তারপর হচ্ছে আপনার এখানে যদি আমি যাই, $5 817টা সেল হয়েছে, আপনার $10 149টা সেল হয়েছে, $70 1000-এর বেশি সেল হয়েছে। মানে এগুলা কিন্তু আপনি যদি দেখেন, এটা শুধু আমরা বেসিকটা দেখতে, আমরা কিন্তু এর প্রিমিয়াম, তারপরে হচ্ছে আমরা বাকিগুলো দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু হিউজ একটা ডিমান্ড দেখেন, 183টা $200, হ্যাঁ এরকম হিউজ একটা ডিমান্ড কিন্তু আছে। সো আপনি শপিফাই দিয়ে কিছু করবেন না, বাট আপনি কাজটা জানেন, আপনি কিন্তু সেই এই জিনিসটা দিয়ে কিন্তু আপনি কি করতে পারতেছেন, আপনি সার্ভিসটা বিক্রি করতে পারতেছেন, হ্যাঁ। আপনি এখান থেকে কিন্তু হিউজ একটা কিন্তু আর্নিং কিন্তু আপনি নিয়ে আসতে পারতেছেন। আমার এখানে অনেক ট্যাব চলে আসছে, আমি একটু ডিলিট করে দিই। আচ্ছা, সো আমরা যে এখানে তো অনেক আপনার ইয়া চলে আসছে, কি বলে যে কি বলে এটাকে, অনেক আপনার একটা আর্নিং সোর্স চলে আসে। সো এই যে বিষয়গুলো, তারপর হচ্ছে আপনার যে জব মার্কেট প্লেস, যেটি আপনি ফ্রিল্যান্সার হিসেবে যদি কাজ করতে থাকেন, সো সেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ যদি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই যে ফাইবার, আপওয়ার্ক, এসইও ক্লার্ক, ফ্রিল্যান্সার, মাইক্রো ওয়ার্কার্স, এই সাইটগুলোতে মাইক্রো ওয়ার্কার্সটা বুঝতে পারলাম, মাইক্রো ওয়ার্কার্স এইখানে মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে খুবই ছোট ছোট কাজের জন্য, এগুলো আসলে খুবই কয়েক সেন্টের কাজ হয়ে থাকে, কিন্তু এগুলা কি মানে টাকা দিয়ে করতে হয় ওখানে, মানে পেইড নাকি? না 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 না, এখানে কোনো পেইডের, আসলে পেইডের কোনো ইয়া নাই, এখানে সবই হচ্ছে ফ্রি, আপনি কাজ করবেন টাকা এখানে পাবেন। তো অনেক একটা জায়গায় দেখলাম সিপি এর ইয়াগুলা, মানে না, লিঙ্কগুলো এখানে কয়েক সেন্ট। সিপিএ জিনিসটা হচ্ছে ভিন্ন একটা বিষয়, কাজ পার জি ভাই, মানে ওইটা না, এই মাইক্রো
কাটছে নাকি সিপিএ লিংক গুলো অ্যাডভার্টাইজ দিয়ে নাকি কিছু টাকা দিতে হয় পেড পেলে কাজটা ভালো হয় নাকি এই না, জন্য জিজ্ঞেস এখানে করলাম। মাইক্রোওয়ার্টসের কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে হচ্ছে যে কাজ করবে সে আর্ন করতে পারবে, বাট এখানে আর্নগুলো হচ্ছে খুবই লো প্রাইস আর কি হয়ে থাকে। যেটা হয়তো বা আপনি পার্সেন্টেজ হাইয়েস্ট হচ্ছে বা আপনি যদি কাজ করেন ঠিক মতো তাহলে হয়তো বা মান্থলি $30-35 আর্ন করা পসিবল, এরকম আর কি। এখানে যে আহামরি অনেক তো বড় আর কি কাজ করবেন এরকম কিছু না। আর হচ্ছে আপনার ভার্চুয়াল পেমেন্ট গেটওয়ে, সেটা হচ্ছে আপনি যে টাকা আর্ন করলেন যাই করলেন না কেন, সো এই আর্নিং এর জন্য আপনাকে তো অবশ্যই পেমেন্ট নিতে হবে। পেওনারটা ইউজ করা যেতে পারে। হ্যাঁ, পেইনার ইউজ করা যায়। বাংলাদেশে যেহেতু পেপ্যাল আসলে কাজ করে না, সো নেটালে কয়েকদিন স্কুলের পর থেকে, পর ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ এটা যেহেতু ইলিগাল বাংলাদেশে এই জন্য ব্যান হয়ে যায়, বাট বাইরের যে সমস্ত কান্ট্রিতে লিগাল সেই সমস্ত কান্ট্রিতে ব্যান হয় না। আর হচ্ছে এই জন্য যে পেইনিয়ারটা এগুলো হচ্ছে আমাদের মার্কেট প্লেসের বা এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা পেমেন্ট আমাদের নিতে পারি। $100 ওইটা কি এখন পেওনারে ইয়া আছে নাকি যে $100 উইথ দিতে হয়? $100 উইথড্রটা, বিষয়টা হচ্ছে এমন যে একটা টাইমে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আপনার ইয়া করতো, শুধুমাত্র কার্ডের জন্য অ্যাপ্লাই করতো। তো এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতো, বাট ওইখানে কোনো ট্রানজ্যাকশন হতো না। এই জন্য তারা দেখতেছে কি যে শুধু শুধু কার্ড নিচ্ছে, তাদের তো একটা ওইটার পিছনে একটা টাইম ওয়েস্ট হচ্ছে বা কস্ট হচ্ছে। তো এই জন্য তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত $100 কোনো মার্কেট প্লেস থেকে ওই অ্যাকাউন্টে না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু ওই $100 আপনারই থেকে যাবে, ওইটা জাস্ট আপনার মার্কেট প্লেস থেকে আসতে হবে, তাহলে হচ্ছে আপনি পেমেন্টগুলো নিতে পারবেন। আমাদের দেশের মানুষ সব সময় এরকম করে বেশিরভাগ। মানে কিভাবে মার্কেট প্লেস গুলো খাইতে হয় এগুলোর কিছু লাগে না। হ্যাঁ, এটাই। তো এই জন্য আসলে মার্কেট প্লেসগুলো ফুললি নষ্ট হয়ে যাচ্ছে। মার্কেট প্লেসেও এরকম অনেকে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, যার কারণে বাংলাদেশিদের জন্য অনেকটা ঝামেলা। মানে তারা হচ্ছে কাজ না করে আপনার মার্কেট প্লেসে যায়, পরে হচ্ছে কাজ তো তারা পারে না, পরে একটা নেগেটিভ রিভিউ চলে আসে। যেমন এরকম যদি অনেক মানুষ কাজ করতে থাকে যে কাজ পারে না বাট কাজ করতেছে, তখন কিন্তু ওই ক্লায়েন্টদের একটা নজরে চলে আসে যে না, বাংলাদেশি ফ্রিল্যান্সার আসলে কাজ পারে না, সো এদের দিয়ে আর কাজ করানো যাবে না। তখন কিন্তু একজন ভালো ফ্রিল্যান্সারও যদি যায় তখন কিন্তু সে কাজটা পায় না, কারণ ওই ক্লায়েন্টের মনে কিন্তু একটা ইয়ে থাকে না, বাংলাদেশিরা ভালো পারে না। সো এটা একটা প্রবলেম হয়ে থাকে আর কি। তাই আচ্ছা, তো এইটা হচ্ছে কি এটা আমি যে এই যে এখানে যে আমরা রিকোয়ারমেন্টে যে দেখলাম যে এই কাজগুলো হচ্ছে একজন কমপ্লিট করে দেন হচ্ছে আমরা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারি। সেটা আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি বা এজেন্সি হিসেবে কাজ করি, ওভারঅল যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারি, কিন্তু অবশ্যই আমাকে কি স্কিল ডেভেলপ করতে হবে। আমার যদি স্কিল না থাকে, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার স্কিল যদি না থাকে, আমি যদি শুধু শুধু ইয়া করি যে না আমি করতে হবে, আমি এটা করবো, সেটাকে আপনি কখনো পারবেন? হয়তো বা লাখে একটা দুইটা কাজ পেয়ে যেতে পারেন, বাট আপনার যখন স্কিল ডেভেলপড হবে তখন কিন্তু আপনি ওভারঅল খুবই ভালোভাবে আসলে আপনার কাজটা ওভারকাম করতে পারবেন, আপনার একটা অবস্থান আপনি তৈরি করতে পারবেন। এই জন্য আমাদের উচিত সবার হচ্ছে স্কিল ডেভেলপ করে দেন হচ্ছে মার্কেট প্লেসগুলোতে আসা। আর আর যেটা হচ্ছে এই যে এই কাজগুলো হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন ওয়ের মাধ্যমে শিখতে পারেন, কিন্তু একটা গাইডেন্সের অনেক প্রয়োজন হয় অনেক সময়। কারণ আমি যখন এই ক্লাসগুলো নিচ্ছি আমি দেখতেছি যে অনেকেরই আসলে বিভিন্ন প্রবলেম হচ্ছে, সে প্রবলেম পার্সোনালি তারা শেয়ার করতেছে, এরকম তাদের গাইডেন্সের প্রয়োজন হয়ে থাকে। তো সেই বিষয়ে আসলে চিন্তা করে আমি একটা কোর্স করতে যাচ্ছি আর কি। এটা এক প্রকার মার্কেটিং বলতে পারেন। সেটা হচ্ছে যদি আসলে যারা আর কি এরকম জয়েন হতে চায়, আমি কোর্স ফিটা খুবই কম রেখেছি আর কি, অল ওভার 2000-এর মতো। তো এটার মাধ্যমে আসলে আমি 25টা ক্লাস নিব 1 মাসের জন্য। প্রতিদিন 3 ঘন্টা করে আসলে ক্লাসটা হবে, রাত 8টা থেকে 11টা পর্যন্ত। তো এই টাইমটাতে আসলে আমি কাউকে ওইভাবে বলবো না যে আমার এই কোর্সটা করলে একেবারে সবাই লাখ লাখ টাকা আর্ন করবে, কারণ আমি অন্য এটা তো আমার উপর নির্ভর করে আমি কয় ঘন্টা প্র্যাকটিস করব। হ্যাঁ, কারণ এটা কি আমি কিন্তু কখনোই বলবো না যে আমার এই কোর্সটা করলে আপনি লাখ লাখ টাকা আর্ন করবেন। ওটা অনেকেই বলে যে এই কোর্স করলে আপনি মাসে এত টাকা আয় করতে আপনাদের পারবেন। এটা আপনি করবে? হ্যাঁ, এটা আমি করব। তো এটা হচ্ছে আমাদের যে বিষয়টা বলতেছিলাম, এটা হচ্ছে আমি কাজটা আপনাকে শিখাবো, হ্যাঁ, যে অল ওভার কিভাবে কাজটা করতে হয়। কিন্তু এটা হচ্ছে আপনি একটা ইয়া আছে, প্রবাদ আছে যে আমি আপনাকে বড়শি দিয়ে মাছ ধরাটা শিখাবো,
এখন আপনি যদি পরবর্তীতে সেই বড়শি দিয়ে মাছ ধরতে না যান, তাহলে তো আপনি কখনোই মাছ, আমি আপনাকে 2 কেজি 3 কেজি মাছ দিয়ে দিব না, আপনাকে জাস্ট ওয়েটা দেখাবো, এবং সেই ওয়েটা দেখানোর মুহূর্তে হয়তো বা 2-1টা ছোটখাটো পুঁটি মাছ আপনার বাঁচতে পারে আপনার বড়শিতে, ঠিক না? সো এটা হচ্ছে মেইন বিষয়, যে আমি হয়তো বা আপনার কথাটা শুনতে এখানে নিয়ন্ত্রণ দিছিল, আচ্ছা কি টানা না এরকম অবস্থা। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনার এটা যে আপনাকে বলবো যে আমি কোর্সটা করলে আপনি একেবারে লাখ লাখ টাকা মান্থলি আর্ন করবেন, এটা আমি কখনোই বলবো না। আমি জাস্ট আপনাকে আপনাদের বড়শি দিয়ে মাছ ধরাটাকে দেখিয়ে দিব, যে কিভাবে আসলে কাজ করতে হয়, কিভাবে আর্ন করতে পারেন। তো সেই শেখানোর অবস্থায় হয়তো বা আপনি 2-একটা ছোটোখাটো কাজ পেয়েও যেতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু প্র্যাকটিস করতেছেন বা আপনি কতটুকু ডেডিকেশন আছে আপনার। এই আইটি সেক্টরটা এমনই, আপনি হয়তো বা আমাকে দেখেও মনে হচ্ছে আমি খুবই আর কি ছোট, এটা মনে হতে পারে, কিন্তু এখানে দেখেন এটা আপনি না যতক্ষণ ভাইয়া। পর্যন্ত আপনি যদি আপনার প্যাশন যদি থাকে, আপনার ডেডিকেশন যদি থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো একটা অবস্থায় চলে যেতে পারবেন। এই কারণে হচ্ছে আপনি নিজের যে ধৈর্যটা হচ্ছে, কারণ অনেকে এরকম আছে আমি দেখছি, কারণ আমি যেহেতু ট্রেনিং দিচ্ছি, তো এই হিসেবে আমার অনেকের অভিজ্ঞতা আসলে দেখা হয়। সো দেখি যে আপনার 2 মাস 1 মাস খুবই আর কি তারা থাকে, এই কাজ করতেছি আমি তো ফ্রিল্যান্সার হয়ে গেছি, কিন্তু 2 মাস পরে যদি দেখে না ওইরকম আসলে তার আর্নিংটা আসতেছে না, তখন মনে না এই আসলে সব হচ্ছে মানে ভুয়া বলতে পারি। হাল হাল ছেড়ে হ্যাঁ, দিচ্ছে আর কি। তো এখানে কিন্তু লেগে থাকতে হয়। আপনি যতটা আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি হচ্ছে পড়াশোনা করতেছেন, মাস্টার্স কমপ্লিট করতে আপনার কিন্তু 24-25 বছর লেগে যাচ্ছে, এরপরে কিন্তু আপনি জব সেক্টরে যেতে পারতেছেন, হয়তো বা সেখানে স্টার্টিং আপনি 20,000-30,000 টাকার বেশি কিন্তু আপনি স্যালারি পাচ্ছেন না প্রথম অবস্থায়। তো এইটাও তো কিছুদিন একটা, পর তাও পাওয়া যাবে না যে অবস্থা বাংলাদেশে। হ্যাঁ সেটাই। কিন্তু এইখানে যে আপনি আসতেছেন, এইখানে যদি এমন হয় আমি আসলাম আর্ন করলাম চলে গেলাম, তাহলে তো আর বাংলাদেশে বেকার থাকতো না। এখানে তো আপনার স্টাডি করতে হবে, আপনার এই সেক্টর, আমি যতই মাস্টার্স কমপ্লিট করে আসি না কেন, এখানে তো আমি একেবারে ক্লাস 1-এ ভর্তি হওয়ার মতো, তাই না? আমাকে শিখতে হবে, আমাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, দেন হচ্ছে আমি আমার কাজটা করতে পারবো। সো এই জন্য হচ্ছে কি এখানে মেইন হচ্ছে একটা স্টুডেন্টের মেইন যে ডেডিকেশন প্রয়োজন। যেমন আমি যদি বলি, সেটা হচ্ছে যেখানে যে আপনার একটা স্টুডেন্টের অবশ্যই কি প্রতিটা ক্লাসে হচ্ছে আপনার ঠিক মতো তার অ্যাটেন্ডেন্স বা হচ্ছে আপনার যে বিষয়গুলো বুঝে নেওয়া, এটা কিন্তু তাকে অবশ্যই থাকতে হয়। তারপরে যে আপনার প্র্যাকটিক্যালি কাজগুলো করা, যে অনেক সময় আমরা কিন্তু কাজ শুধু দেখেই যাই, আমরা সেটা একজন ট্রেনার বা যেই হোক বলে যায়, কিন্তু আমরা আসলে ওইভাবে কাজ শুধু দেখেই যে পরে করব। আসলে যদি আপনার প্র্যাকটিসটা না থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি ওভারকাম করতে পারবেন না। তারপর আপনার যদি প্যাশন না থাকে, যে বিষয়টা আর কি বললাম, তারপরে যদি আপনি এরকম হয় যে আমি ক্লাস বা যেও একজনকে হোক ক্লাস দেখাচ্ছে, এমন তো অবস্থায় সে একটা জিনিস বুঝতেছে না, বাট সে কিন্তু সেটা যদি তার প্রবলেমটা যদি না বলে, বা সেই প্রবলেমটা সম্পর্কে যদি সেই ট্রেনারকে না বলে, তাহলে কিন্তু সে কখনোই তার সলিউশনটা পাবে না। তো এই জন্য কি হয় যে আপনার একটা ভালো রিলেশনশিপ থাকতে হয়, যে সমস্যায় পড়লে সেইটা কীভাবে সলিউশন করা যায়, বা সেটার অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কি না, এইটা বের করে দেওয়াটা কিন্তু দায়িত্ব। তো এই জন্য অবশ্যই কিন্তু সেটা আপনি যে কোনো, আপনি ক্লাসে হোক, আপনি স্কুলে হোক, কলেজ হোক, যেখানেই যান না কেন, এইটা যদি আপনার স্টুডেন্টের সাথে টিচারের যদি বন্ডিংটা না থাকে, তাহলে প্রপার এডুকেশনটা কিন্তু পাওয়া যায় না। তারপরে হচ্ছে আপনার যে আপডেট থাকতে হয় প্রত্যেকটা ইনফরমেশন টু ট্রেনারের সাথে, যা নতুন আসলে কি আসলো, নতুন কি আপডেট হচ্ছে, এই বিষয়গুলো ওভারঅল যদি আসলে আপডেট না দাঁড়াতে, তাহলে কিন্তু পিছিয়ে থাকতে হয়। তারপরে হচ্ছে হোমওয়ার্কগুলো রেগুলারলি করতে হয়। তারপর হচ্ছে কি একটা ভালো ইন্টারনেট কানেকশন তো অবশ্যই লাগে, আর না হলে তো আসলে ওইভাবে আসলে কাজ করা যায় না। সো এক প্রকার আসলে মার্কেটিং করে ফেললাম। তো এটা যাই বলি না কেন, এটা আপনি আপনি যে কোনো আপনি ইউটিউব রিসোর্স থেকে নিতে পারেন, আপনি এরকম কোর্স থেকে নিতে পারেন, আপনি যে কোনো জায়গা থেকে আসলে আপনার ফার্স্ট কথা হচ্ছে কি নিজে কাজটা শেখা। আপনি যতক্ষণ পর্যন্ত নিজে থেকে কাজ না করতে পারবেন, নিজে থেকে কাজটা না শিখতে পারবেন, নিজের মতো করে না নিতে পারবেন, ততক্ষণ আপনি প্রপারলি আপনি কাজটা আসলে শিখে ওইভাবে কাজ করতে পারবেন না। তাই অবশ্যই নিজে থেকে আসলে প্যাশনেট হয়ে কাজ করতে হবে। আর যদি জয়েন হতে চান, তাহলে হচ্ছে আপনাদের যে হচ্ছে নাম্বারের মাধ্যমে মেসেজ করা হয়েছিল, আপনাদের সেখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন।
আর হচ্ছে আমি অবশ্যই বলবো যে নিজে থেকে বিভিন্ন রিসোর্স থেকে আগে হচ্ছে খোঁজ করা যে আমরা কিভাবে আসলে উইদাউট কস্টে ইউটিউবে বিভিন্ন রিসোর্স রয়েছে বা এইভাবে আমরা যদি কাজগুলো অল ওভার শিখে নিতে পারি সেটা তো খুবই বেস্ট। আর যদি মনে করি না একজন গাইডেন্স থাকার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের সাথে জয়েন হতে পারেন। সবসময় ওয়েলকাম জানাবো আপনাদের। আর এই পর্যন্তই হচ্ছে আজকের আলোচনা। তো সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত আমার এই ওয়ার্কশপটা দিয়ে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি শেয়ার করতে পারেন।